ওকে। রেখা ক্লাস করোনি আগের দিন? ওকে, অনেকেই ছিল, অনেকেই দেখছি নতুন নতুন তাহলে। আচ্ছা, বেশ। তো হ্যান্ড ডাউন করে দাও। এবারে তোমাদের যেটা বলার, আগের দিন আমরা যেটা আলোচনা করেছিলাম সেটা সোশ্যাল সায়েন্সের জিওগ্রাফি পার্টের টপিকটা, ঠিক আছে? তো এরপরে তোমাদের যে সোশ্যাল সায়েন্সের হিস্ট্রি এবং পলিটিক্যাল যে পার্টটা রয়েছে সেটা তোমাদের অয়ন স্যার নেবে। অয়ন স্যারের ক্লাসটা কিছুদিন পর হয়তো হবে। তো আজকে তোমাদের সোশ্যাল সায়েন্সের ক্লাসটা হয়তো তোমরা লক্ষ্য করবে যে অয়ন স্যারের ছিল, তো তার পরিবর্তে আমি নিয়ে নিচ্ছি। আর আমার যে ক্লাসটা আছে সেটা হচ্ছে অয়ন স্যার নেবে। তো সেই জায়গায় তোমাদের আমি হয়তো আগের দিন আলোচনা করে দিয়েছিলাম সিলেবাসটা। যেই সিলেবাসে তোমরা জানো যে তোমাদের পেপার 2 এর ক্ষেত্রে 60 নম্বর তোমাদের থাকবে সোশ্যাল সায়েন্সের গ্রুপ থেকে, ঠিক আছে? এবার সেই বিষয়কে আমি আলোচনা করছি না, আগেও আলোচনা হয়েছে। তো সেই জায়গায় তোমাদের কিন্তু সেটা 3টে পার্টে বিভক্ত। একটা হিস্ট্রি, একটা পলিটি এবং একটা তোমার রয়েছে জিওগ্রাফি পার্ট, যেখান থেকে তোমাদের 40 মার্কের কোশ্চেন আসবে। এবং বাকি যে পোর্শনটা তোমাদের থাকছে 20 নম্বর, সেটা তোমাদের প্যাডাগোগি পার্ট থেকে আসবে, ঠিক আছে? তো এটা তোমাদের সম্বন্ধে আমি আলোচনা করে দিয়েছিলাম। তো ঠিক তারপরে তোমাদের একটা আমি ক্লাস নিয়েছিলাম, সেই ক্লাসটা ছিল এআর এর, ঠিক আছে? তো আমার ওই ক্লাসটা কি প্রায় সবাই করেছিলে বা মনে কেউ রেখেছো যে ওই ক্লাসে আমরা কি কি আলোচনা করেছিলাম? কেউ যদি একটু আনমিউট করে যদি বলো যে স্যার এই জিনিসগুলো আলোচনা হয়েছিল, তো তারপরে আমরা কিন্তু কন্টিনিউয়েশনটা করব। সামন কেউ বলো একবার। স্যার বায়ুমণ্ডলের মানে ক্লাসটা লাস্ট হয়েছে। হ্যাঁ হ্যাঁ, বায়ুমণ্ডলের ক্লাসটা আমরা লাস্টের দিকে আলোচনা করেছিলাম। তাহলে বায়ুমণ্ডলের যে ক্লাসটা আমি আলোচনা করেছিলাম, আমি একটু সামারাইজ করে দিচ্ছি তোমাদের, যাতে আগের দিনের যে ক্লাসটা যারা করেছিলে বা যারা করোনি তা একটু যাতে বুঝে নাও বা একটু রিকল করে নিতে যাতে পারো, তার জন্য তোমাদের একটু বলে দিচ্ছি। দেখো, আমরা যেটা এয়ার বলছি, তো এয়ার বলতে আমরা মূলত বুঝি সাম অফ গ্লাসেস, সরি সাম অফ গ্যাসেস, ঠিক আছে? তো আমাদের বায়ুমণ্ডলে অনেকগুলো গ্যাস রয়েছে। সেই গ্যাসগুলোর কম্বিনেশনের ফলে কি হয় না, একটা আমাদের এয়ার পার্টিকেল যেটা আমাদের পৃথিবীর চারিদিকে আবৃত করে রয়েছে, তো তাকে আমরা বায়ু বলছি। তো তার ভিত্তিতে আমরা কি করেছিলাম, তার কিছু স্তরভেদ আমরা করেছিলাম, যেখানে আমরা কিছু লেয়ারের কথা আলোচনা করেছিলাম। তো তারপরে কোন লেয়ারের ইম্পর্টেন্স কতটা, বা তার মধ্যে আমরা পড়েছিলাম টপোস্পিয়ার, স্ট্র্যাটোস্পিয়ার, ওজোনোস্পিয়ার, মেসোস্পিয়ার, থার্মোস্পিয়ার বা আয়নোস্পিয়ার, এক্সোস্পিয়ার, এই সমস্ত স্পিয়ারের সম্বন্ধে আমরা আলোচনা করেছিলাম, ঠিক আছে? তারপরে আমরা আলোচনা করেছিলাম হোপসো আবহাওয়া কাকে বলে, ক্লাইমেট কাকে বলে, ইনসোলেশন কাকে বলে, এই সমস্ত পার্ট নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো সেখান থেকে কারোর কি বুঝতে কিছু অসুবিধা ছিল? যদি থাকে হ্যান্ড রাইজ করবে। আগের দিনের ক্লাসে যদি কারোর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে একটু হ্যান্ড রাইজ করবে। ওকে। তো মোটামুটি রাজের দেখছি হ্যান্ড রাইজ হয়ে আছে। রাজা, তোমার কি কোনো ডাউট ছিল আগের দিনের ক্লাসে? সরি স্যার, ওটা আমার রয়ে গেছিল। না স্যার, আমার ডাউট ছিল। ওকে বেশ। ওকে বেশ। তো আগের দিনের যে আমরা ক্লাসগুলো করেছিলাম টোটালি আমরা এইভাবেই আমরা মোটামুটি ক্লাসটা করেছি, যে এয়ার এর যে পার্টটা ছিল সেই এয়ার পার্টের মূলত লেয়ার গুলো আমরা ডেসক্রাইব করেছিলাম। তো তার পরবর্তী কন্টিনিউয়েশন পার্টটা আমরা এখন আলোচনা করব। তো সবার প্রথম থেকে তোমাদের আমি একটাই কথা বলবো, অ্যাটেনশন দিয়ে ক্লাসটা করবে। আমি জানি অনলাইনে ক্লাস হচ্ছে, নানান ধরনের ইন্টারাপশন তোমাদের বাড়ির পরিবেশে বা কিছু ইন্টারাপশনের জায়গা তৈরি হতে পারে। তো মনোযোগ দিয়ে ক্লাসটা করো এবং যেইখানে তোমাদের বুঝতে অসুবিধা হবে আনমিউট করবে, আমাকে বলবে যে স্যার এই জায়গাটা একটু বুঝাতে হবে বা না স্যার কনসেপ্টটা ক্লিয়ার হলো না, তৎক্ষণাৎই বলবে। কোনো ডাউট বা সংকোচ করার দরকার নেই। তোমার পড়াটা তোমাকে বুঝে নিতে হবে, তোমার পড়াটা তোমাকে বুঝে নিতে হবে। এখানে কিন্তু কেউ তোমার পড়াটা বুঝিয়ে দিতে আসবে না। তো লাজ লজ্জা ঘৃণা কিন্তু থাকতে নেই, তো তোমরাও রাখবে না। অবশ্যই তোমরা কোঅপারেট করবে আমাদের সাথে, ঠিক আছে? স্ক্রিনটা দেখা যাচ্ছে? স্ক্রিনটা দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ স্যার, দেখা হ্যাঁ যাচ্ছে। স্যার। আজ কি মলি ক্লাসে উপস্থিত আছে?
ক্লাসে উপস্থিত নেই। যাই হোক, মৌলিক প্রতিটা ক্লাস আমি দেখেছি অ্যাটেন্ড করার চেষ্টা করে। সে যাই হোক, তো আমাদের যে পার্টটা আমরা আলোচনা করেছিলাম সেখানে তোমাদের দেখতে পাবে যে তোমাদের সিলেবাসে এয়ার বলে একটা চ্যাপ্টার ছিল। সেই এয়ার চ্যাপ্টারের আগের যে পার্টগুলো আমরা আলোচনা করেছিলাম, তো সেটা নিয়ে আমরা আর কিছু ডিসকাশন করছি না। তার পরের পার্টটা যেটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। এবারে এই এয়ার এর সম্বন্ধে পড়লাম, এয়ার এর সম্বন্ধে তার লেয়ার গুলো কি কি সেগুলো আমরা জানলাম, তার কম্পোনেন্ট বা গ্যাসেস গুলো কি কি রয়েছে, তার কার্যকারিতা কি রয়েছে সেগুলো আমরা জেনে নিয়েছি। এবং তারপরে আমরা এটাও জানলাম যে ওয়েদার কি, ক্লাইমেট কি, ইনসুলেশন কি, বা আমাদের যে ক্লাইমেটিক প্যাটার্নটা, বা আমরা যে ঠান্ডা অনুভব করছি, গরম অনুভব করছি, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা সমস্ত কিছু আলোচনা করেছিলাম প্রিভিয়াস ক্লাসে, আগের ক্লাসে। ঠিক আছে, তো আজকের যে ক্লাসটা সেখানে তোমাদের দেখতে হবে একটা নতুন একটা জিনিস আমরা কিন্তু জানবো। সেটা হচ্ছে কি না, এয়ার প্রেশার। তাহলে এই এয়ার প্রেশারটা কি? এখানে দেখো দুটো টার্মোলজি আছে, একটা এয়ার, একটা প্রেশার। প্রেশার মানে আমরা নিত্য নৈমিত্তিক নিজেদের জীবনে আলোচনা করি, উফ আমাদের জীবনে প্রচন্ড প্রেশার চলছে, এই লাইফ আমাদের প্রচন্ড মানে অসুবিধার সম্মুখীন হচ্ছে, নানান ধরনের প্রবলেম আমরা ফেস করছি, আমরা প্রচন্ড স্ট্রেসে আছি, ডিপ্রেশনে আছি। তো আমরা সেই প্রেশার কথাটা এমনিতেই আমরা আলোচনা করি, কিন্তু এই প্রেশারটা সেই প্রেশার থেকে সম্পূর্ণরূপে ডিফারেন্ট। হোয়াই ডিফারেন্ট? কারণ এটা এয়ার প্রেশার, এটা তোমার ব্যক্তিগত জীবনের প্রেশার নয়। তাহলে এয়ার প্রেশারটা কি না, তুমি যে পৃথিবীতে বা তোমার আশেপাশে আমরা যা কিছুই দেখছি না কেন, আমরা আগের দিন হয়তো আলোচনা করেছিলাম যে এয়ার নামক যে বস্তুটা রয়েছে, সেই বস্তুটা মূলত এক জায়গা থেকে অন্য জায়গাতে অবশ্যই বিচরণও করে, এবং সেটা পৃথিবীর সঙ্গে কেন লেগে আছে সেটাও আমরা আলোচনা করেছিলাম বলে মনে হয়। তো তার মুখ্যত কারণ হিসেবে আমরা পেয়েছিলাম কি, গ্র্যাভিটেশনাল ফোর্স। ঠিক আছে, গ্র্যাভিটেশনাল ফোর্স সেক্ষেত্রে যথেষ্ট ইম্পর্টেন্ট। তো সেই গ্র্যাভিটেশনাল ফোর্সেরই কারণে তুমি ধরে নিতে পারো যে আমাদের যদি পৃথিবী থাকে, এই পৃথিবীটা যদি আর্থ থাকে, আর্থে যদি চারিদিকে যদি আমরা যদি লক্ষ্য করি, আর্থের চারপাশটা আমাদের কিন্তু এই এয়ার নামক ওই বস্তুটা আবৃত করে রয়েছে। এবার তোমরা বলবে যে কেন আবৃত করে রয়েছে? ও তো মুভ অনও করে যেতে পারতো, মানে আর্থের সঙ্গে ব্রেকআপ করে তো চলেও যেতে পারতো, কেন আর্থের সঙ্গে লেগে আছে? কারণ আর্থের যে তার টানার যে একটা ক্ষমতা, যেখানে তার যে ফোর্স, তাকে আমরা গ্র্যাভিটেশনাল ফোর্স হিসেবে জানি, সেই কিন্তু তাকে টেনে রেখেছে। ঠিক আছে, সে বেরোতে পারছে না। ঠিক আছে, তো সেই হিসেবে আমরা জেনেছি। এবারে এই এয়ারটাও কিন্তু সচরাচর ভাবে তার যে একটা ওয়েট আছে বা মাস আছে, সে কিন্তু তার মাস নিয়ে কিন্তু এই আমাদের আর্থের উপরে একটা প্রেসার ক্রিয়েট করছে। একটা প্রেসার কিন্তু ক্রিয়েট করছে। এবার কেমন ক্রিয়েট করছে? ধরো তুমি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল একটা মানুষ, তুমি ধরো এখানে দাঁড়িয়ে আছো, তুমি যে সমস্ত অ্যাক্টিভিটি করছো, তুমি জানলে অবাক হবে, পৃথিবীর তুমি যে কোনো জায়গায় থাকো না কেন, তুমি যদি পৃথিবীর সঙ্গে লাগোয়া থাকো, তাহলে পৃথিবীর সব জায়গায় বায়ু কিন্তু তোমাকে সমানভাবে সব দিক থেকে চাপ দিচ্ছে। তোমার উপর থেকে, নিচ থেকে, সাইড থেকে, বাম সাইড থেকে, হ্যাঁ, এই পার্শ্ব থেকে, ওই পার্শ্ব থেকে, সব দিক থেকে তোমাকে চাপ দিচ্ছে। তখন তোমরা বলবে যে স্যার, যদি চাপ যদি এমন দিচ্ছে তাহলে আমরা তো অনুভব করতে পারি না। বেশ, তাহলে তুমি যদি অনুভব করতে পারো না, তাহলে তুমি একটা কাজ করবে, যখন তোমরা যদি কেউ হচ্ছে পাহাড়ে তোমরা হয়তো গেছো, হ্যাঁ, তো তোমরা দেখবে কিছু কিছু জায়গায় তোমরা যখন অনেক উঁচু পাহাড় অঞ্চলে তোমরা যখন ভিজিট করবে, দেখতে পাবে যে আমরা যে চিপসের প্যাকেট, আমরা লেজ অনেক খাই, কুরকুরে আমরা অনেকে খাই। ঠিক আছে, এবার ঠিক যখন আমরা নিজেদের একটা মানে উচ্চতা পেরিয়ে যখন ওই পাহাড়ের উপরে উঠতে থাকি, অনেকে হয়তো লক্ষ্য করবে যে এই যে আমরা যে মানে লেজের প্যাকেট বা আমরা যে কুরকুরে প্যাকেটটা নিয়েছি, তার মধ্যে যে বাতাসটা থাকে, হঠাৎ করে যত উপরের দিকে নিয়ে যাচ্ছি, সে বাতাসটা পরপর উপরে উঠে গিয়ে মানে প্যাকেটটা ফেটে গেল। এবার অবাক ব্যাপার, উপরে উঠেছি, তাহলে কি এটা কোনো দৈবিক ঘটনা, ভৌতিক কোনো ঘটনা নাকি? যে ফেটে গেল কি করে? আমি তো সেই তো মানে বাড়ি থেকে যখন এনেছিলাম ঠিকঠাকই ছিল, উপরে আসতে ফেটে গেল কি করে? সেখান থেকে আমাদের কিন্তু এটা কোনো কাকতালীয় ঘটনাতে না বিশ্বাস করে সায়েন্টিফিক্যালি রিজন যদি আমরা দেখি, না পৃথিবীর নিচে কোনো জিনিসই, তুমি যখন কোনো একটা জলের মধ্যে তুমি ধরো অনেক বালি, কাঁকর বা অনেক কিছু যখন দিচ্ছ, তুমি দেখবে প্রথমেই যে বড় বোল্ডার জিনিসটা সেটা কিন্তু নিচে আগে দাঁড়াবে, তারপরে তার থেকে ছোট, তারপরে এই করে 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 হালকা জিনিসটা উপরে থাকবে। এটা আমরা সবাই জানি। যেমন জলের উপরে তেল দিলে তেল অনেক সময় ভেসে যায়, কারণ কি হালকা হয়। ঠিক আছে, সেই কারণে। এবারে
সেরকমই আমাদের মানে যে মানে বাতাসের যে চাপটা আছে বা আমাদের যে এয়ারটা যেটা আছে, এয়ারটাও কিন্তু আমাদের পৃথিবীর সমস্ত অঞ্চল জুড়ে সমানভাবে সবাইকে কিন্তু একটা চাপ প্রদান করছে। এবার যত আমরা উপরের দিকে উঠতে থাকবো আমাদের দেখতে পাবো কি না এয়ার প্রেসারটা আস্তে আস্তে কমতে থাকছে। এগুলো সব আমরা জানবো ক্লাসের মাঝখানে। এই যে জয়েনিং, আচ্ছা বেশ। এরপরে আমরা যে এই যে এয়ার প্রেসার যেটা রয়েছে, তাহলে এয়ার প্রেসারটা আমরা কি জানলাম না বাতাস আমাদের কি করছে না সবাইকে সমানভাবে সমস্ত জায়গা থেকে কিন্তু আমাদের চাপ প্রদান করছে। ঠিক আছে, প্রেসার প্রেসার exerted by weight of the air on the earth surface। মানে কি বলছে প্রেসারটা কি না বাতাস তার যে ওয়েটটা যেটা রয়েছে যেটা আমাদের আর্থ সারফেসের উপরে প্রদান করছে তাকেই আমরা কি বলছি প্রেসার। এবার এই এয়ার প্রেসারটা যখন আমরা অ্যাটমসফিয়ারের উপর থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবো আমরা দেখতে পাবো এই এয়ার প্রেসারটা আস্তে আস্তে কমতে থাকছে। এই যে কিছুক্ষণ আগে তোমাদের আমি বলেছিলাম যে পাহাড়ের দিকে উঠছিলাম আমি, উঠতে উঠতে আমার যে ওই যে প্যাকেটের ভিতরে মানে কুরকুরে বা লেজের প্যাকেটের ভিতরে যে বাতাসটা ছিল হঠাৎ করে ঠিক কিছু ধাপ উঠতে দেখা গেল যে ওটা ফেটে গেল, মানে সিল করা প্যাকেট সেটা ফেটে গেল। তার কারণটা কি না বাতাস উপরের দিকে যখন উঠছিলাম তখন বাতাসটা হালকা হয়ে গেছে, প্রেসার পরিমাণটা কমে গেছে। ওই কারণে আমার যে প্যাকেটের ভেতরে যে বাতাসটা ছিল সে বাতাসটা হালকা হয়ে বেরিয়ে যেতে চাইছে, কারণ তার উপর আর কেউ প্রেসার ক্রিয়েট করতে পারছে না। সেই কারণে সেটা কি করতে চাইছে না বেরিয়ে যেতে চাইছে, ওই কারণে প্যাকেটটা ফেটে গেল। ঠিক আছে, তো সেই কারণে এখন বলা হচ্ছে যে হাইট যতই আমার হচ্ছে বাড়তে থাকবে ততই আমরা কি দেখতে পাবো না আমাদের এয়ার প্রেসারটা আস্তে আস্তে কমতে থাকবে। ঠিক আছে, এবার এই যে এয়ার প্রেসারের সম্বন্ধে আমরা আলোচনা করছি, এবার এই এয়ার প্রেসারটা কিন্তু সম্পূর্ণরূপে অনেক বিষয়বস্তুর উপরেও কিন্তু নির্ভর করে থাকে। তার মধ্যে একক একটি বৈশিষ্ট্য হচ্ছে কি আমাদের টেম্পারেচার। কি বললাম বুঝতে পারলাম? টেম্পারেচার। আবার এই যে আমি এয়ার প্রেসারের কথা নিয়ে আলোচনা করছি, এই এয়ার প্রেসারটা কিন্তু তোমাদের যদি আমি বলি বলতো পৃথিবীর কোন জায়গায় সব থেকে বেশি আমরা দেখবো যে এয়ার প্রেসার বেশি ভাবে কাজ করছে? তুমি বলবে তাহলে আমার বাড়ির ওইখানে, না হচ্ছে কাশ্মীরে, না তোমার জলাভূমিতে, কোথায়? সেক্ষেত্রে দেখা যাবে বাতাস মানে আমাদের এই বায়ু বা আমাদের যে এয়ার আমরা যাকে বলছি এয়ার প্রেসার সব থেকে বেশি কিন্তু তোমার যেখানে প্রেসার ক্রিয়েট করে সেটা কিন্তু তোমার সি সারফেস বা সি লেভেলে। এবার তোমরা বলবে স্যার কেন সি লেভেলে, কেন কেন হচ্ছে কন্টিনেন্টাল পার্টে নয়? দেখো সি লেভেলে হিউজ অফ মানে তোমার হিউজ এরিয়াটা একটা তোমার উইদাউট ডিস্টারবেন্স, যেমন হচ্ছে আমাদের ল্যান্ড মাস এরিয়াতে কি হচ্ছে না ল্যান্ড মাস এরিয়াতে আমাদের অনেক গাছ আছে, অনেক পাহাড় পর্বত, আনইভেন সারফেস আছে, যেখানে কি হয় না অনেক সময় বাতাস সম্পূর্ণরূপে সমানভাবে কি করতে পারে না চাপ কিন্তু দিতে পারে না। ঠিক আছে, কিন্তু সি সারফেসটা দেখো পুরো প্লেন, ওখানে বাধা দেওয়ার মতো কিছুই নেই, বাতাস এক জায়গা থেকে অনায়াসে ওখানে কিন্তু ঘুরতে পারে। ঠিক আছে, যেমন একটা বাড়িতে বাড়িতে একটা ছেলে বড় হয়ে উঠছে, ঠিক সে যখন একটা প্লেইং গ্রাউন্ডে যাচ্ছে সে নিজের মতো করে নিজের বন্ধু বান্ধবের সঙ্গে খেলতে পারছে, নিজের মতো করে কথা বলতে পারছে, ঘুরতে পারছে। সেরকমই তোমরা নিজে একটু কল্পনা করো তোমাদের বাড়িতে ধরো একটা কোনো ছোট্ট বাচ্চা আছে, বাড়িতে যখন ধমক টমক চমক টমক দিচ্ছে এত লোক আছে তার মাঝখানে সে চুপচাপ, ঠিক যখন সে একটু আজাদ পঞ্চী হয়ে গেল সে ঠিক মাঠে গিয়ে যখন বন্ধু বান্ধবের সঙ্গে দেখা পেলো সে নিজের মতো ঘুরছে, ধুলো মাখছে, এই করছে সেই করছে, তার মানে কি সে তাহলে ওখানে মুক্ত। সেইভাবে যে সারফেস এরিয়াটা যেটা আছে সেই সারফেস এরিয়াটা অনেকটাই তোমার মুক্ত থাকে। তার জন্য তো ওই সারফেস এরিয়াতে মানে যেহেতু তোমার আনইভেন সারফেস নয়, পুরো একটা হচ্ছে তোমার মসৃণ সারফেস এরিয়াটা থাকছে, তার জন্য ওইখানে কিন্তু আমার এয়ার প্রেসারটা সব থেকে বেশি কাজ করছে, এটা মাথায় রাখতে হবে। তাহলে এখানে যদি সব থেকে বেশি কাজ করে তাহলে কম কোথায় কাজ করছে? তাহলে কি আমি পার্টিকুলারলি কোনো প্লেস পেতে পাবো? হ্যাঁ প্লেস তো পেতে পারি, পৃথিবীর যে কোনো একটা জায়গায় তো অবশ্যই সেই জায়গাটা প্রেসারটা হয়তো কম কাজ করবে, কারণ কি হাইটের উপরে নির্ভর করে। কিন্তু মূলত আমরা দেখতে পাবো কি না ডিক্রিজ এয়ার প্রেসারটা কম্পারেটিভলি ডিক্রিজ করবে কি না যখন আমি আর্থ সারফেসের সি লেভেল থেকে যত উপরের দিকে উঠতে আমি চাইবো, ঠিক যত উপরের দিকে আমি উঠতে চাইছি তখন আমরা দেখতে পাবো কি আস্তে আস্তে আমাদের এই এয়ার প্রেসারটা কমতে থাকছে। এতটুকু পর্যন্ত আমি যা বললাম কারোর বুঝতে অসুবিধা আছে? ইয়েস ইয়া নো বল। না স্যার। ওকে, আমি
করছে। তাহলে তাহলে এরপরে আমরা এতটুকু বুঝতে পারলাম যে হোয়াট ইজ এয়ার প্রেশার, আমরা এটা বুঝতে পারলাম এয়ার প্রেশার তাহলে সব থেকে বেশি কোথায় হচ্ছে, সব থেকে কম কোথায় হচ্ছে, বা এয়ার প্রেশারটা র্যাপিডলি যত আমরা উপরের দিকে উঠছি তখন তখন কি হচ্ছে, আমাদের এয়ার প্রেশারটা ডিক্রিজ ঘটছে। ঠিক আছে, কারণ গ্র্যাভিটেশনাল ফোর্সটা যেহেতু পৃথিবীর কাছাকাছিতে বেশি কাজ করে, সেই কারণে এয়ার প্রেশারটা আমাদের বেশি আমরা লক্ষ্য করব কোথায়, না অবশ্যই নিচে। ঠিক আছে, এবারে এবারে তোমাদের যে জিনিসটা আমার বলার সেটা কি না, এবার এয়ার প্রেশারটা তোমরা দেখতে পাবে দুটো কথা তোমরা শুনবে, এই নিম্নচাপ হয়েছে, এই আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই নিম্নচাপ হয়েছে, বৃষ্টি হতে পারে। আরে বাবা, নিম্নচাপ হয়েছে মানে তো নিচের দিকে নামছে নাকি? তাহলে নিম্নচাপ যদি হয় তাহলে আবার যে এখানে আবার বৃষ্টিপাত কেন হবে? কেউ কি জানো এই যে নিম্নচাপ উচ্চচাপ আমরা যে কথাটা বলি, নিম্নচাপ মানে তো নিচের দিকে চাপ দেয়, তাহলে চাপ দিলে তো ভালো, বাতাস তো সবসময় তো নিচের দিকে চাপ দেয়, এই নিম্নচাপ হলে তো ভালো, এই নিম্নচাপ মানে তো নিচের দিকে চাপ দেওয়া। আমি যে এই কথাটা বলছি কেউ কি সম্মতি আছে, না অনেকের অসম্মতি আছে? আর যদি অসম্মতি থাকে কেন অসম্মতি আছে আমি একটু জানি, বা যদি সম্মতিও থাকে কেন অসম্মতি আছে তাও জানি। কেউ কি বলতে চাইবে নিম্নচাপ জিনিসটা কি? স্যার নিম্নচাপ বলতে বায়ুতে যখন টেম্পারেচার বা আর্দ্রতা যখন বেশি থাকে তখন বায়ুর চাপটা কম হয়, যার জন্য বায়ু প্রসারিত হয়। হুম এই কারণেই বায়ুর চাপটা কম থাকে সেখানে, মানে সেই জায়গাটা মানে আস্তে আস্তে প্রসারিত হয়ে খালি হতে থাকে জায়গাটা। আর চাপ বেশি মানে বায়ুর চাপ বেশি মানে যে যদি সেখানে তাপমাত্রা বেশ কম থাকে এবং আর্দ্রতাও কম থাকে তখন বায়ুটা সংকুচিত হয়, যার কারণে সেখানে প্রেসারটা বেশি হয়। বেশ বেশ বেশ, ভালো কথা। মানে এতটুকু আমরা যদি ভূগোলের কোনো ছাত্র হই তাহলে তার ক্ষেত্রে তুমি যে কথাটা বলছো অবশ্যই বোঝার ক্ষেত্রে অনেকটাই তারা বুঝতে পারবে বা একটু মানে বোঝার চেষ্টা করতে পারে। এবার তুমি ভাবো তুমি ক্লাস 6 এর প্রথম বাচ্চাকে তুমি তাকে বোঝাতে চাইছো, এবার আমরা যদি এই বইয়ের ভাষা যদি বোঝাতে যাই অনেক ক্ষেত্রে হয়তো বুঝতে পারবে না। সিম্পলি ভাবে যদি আমরা দেখি, আমরা মূলত আমরা আমরা তো অনেকটা বড় হয়েছি, আমরা দেখি নানান ধরনের ওয়েদারিং ক্লাইমেটিক অ্যাক্টিভিটি আমাদের আশেপাশে ঘটতে থাকছে। রিসেন্ট একটা সাইক্লোনের একটা বড়সড় একটা মানে এ হতে পারতো, বিপর্যয় হতে পারতো, সেটা কিন্তু শিফট হয়ে গেছে কোনো ক্ষেত্রে তার মানে আমরা জানি যে তার যে শক্তিটা ছিল শক্তিটা কমে গেছে বা কিছু অনেক আমরা শুনেছি। এবার অনেকে হয়তো আমরা জানি না, অনেকে আমরা এই যে সেক্টরটা পড়ছি ভূগোলের এই বিষয়টা আমরা অনেকেই নতুন আছি। তো সেই জায়গায় এখানে তোমরা দেখতে পাবে আমরা যে এয়ার প্রেসারের কথাটা বলছি, এয়ার প্রেসারের কথাটা বলছি, এটা দুটো ভাবে কাজ করে। ঠিক আছে, একটা হচ্ছে কি ভার্টিক্যালি, আর একটা হচ্ছে হরাইজন্টালি। এবার প্রশ্ন আসবে স্যার ভার্টিক্যালি আবার কি, হরাইজন্টালি আবার কি? এই ভার্টিক্যালিটা যদি আমি হিউজ একটা জায়গাকে জুড়ে যদি আমি দেখি সেটা কিন্তু ভার্টিক্যালি হয়ে যায়। ঠিক আছে, ধরো এই একটা সার্টেন এরিয়া, ঠিক আছে, এটা একটা সার্টেন এরিয়া। এবার এই এরিয়াতে একটা বাতাস অবশ্যই আছে, ঠিক আছে, বাতাসে রোয়েট আছে, বাতাসে জলীয় বাষ্প সমস্ত কিছু আছে। এবারে সূর্য মামা কি করলো, যে এই জায়গার উপরে মানে টেম্পারেচারটা এই জায়গার উপর পার্টিকুলার না, সমস্ত জায়গার উপরে টেম্পারেচার উনি দিচ্ছেন, কিন্তু এই জায়গাটা কি হচ্ছে না কোনো কারণে যে বাতাসটা বা বায়ুটা যেটা রয়েছে সে বায়ুটা তোমার কি হয়ে গেল, হালকা হয়ে গেল। ঠিক আছে, যখন টেম্পারেচার বাড়তে থাকছে বাতাসটা কি মানে বায়ুটা কি জলীয় বাষ্প যেটা আছে সেটা কি হবে, হালকা হয়ে উপরের দিকে উঠতে থাকে। আমরা জানি যে ওয়াটার ভেপার জিনিসটা কি, যখন লিকুইড ফর্মে থাকে সেটাকে যখন আমরা নির্দিষ্ট টেম্পারেচার প্রদান করি সেই টেম্পারেচারটা নিয়ে সে জলীয় বাষ্পে পরিণত হয়। এবার সে জলীয় বাষ্প যতই হালকা হবে সে কি করবে, মাটির সঙ্গে লেগে থাকবে নাকি? না, সে তত হালকা হয়ে উপরের দিকে উঠতে থাকবে। এবার উঠতে উঠতে এমন একটা জায়গায় যায় যেখানে কি হয় না, যেখানে সে হচ্ছে এমন একটা নির্দিষ্ট স্যাচুরেটেড পয়েন্ট, মানে আমরা যদি বলি এমন একটা জায়গায় যেখানে ওই জলীয় বাষ্পটা গিয়ে আবার জলে পরিণত হচ্ছে। ঠিক আছে, যেখানে গিয়ে একবারে সে টেম্পারেচারটা খুবই কম পাবে। আমরা জানি নির্দিষ্ট একটা হাইটের পরে টেম্পারেচারও কমতে থাকে। ঠিক আছে, আমরা যেমন বলছি যে প্রেসারটাও নির্দিষ্ট হাইটের পরে আস্তে আস্তে প্রেসারটাও কমতে থাকে, সেরকমই আমরা যখন নির্দিষ্ট একটা হাইটে পৌঁছে যাব আমাদের কিন্তু টেম্পারেচারও আস্তে আস্তে আমাদের কি হয় না ডিক্রিজ হতে থাকে, মানে কমতে থাকে। তো সেই জায়গায় কোনো একটা এরিয়াতে যখন আমাদের টেম্পারেচারের পরিমাণ বাড়তে থাকছে, ঠিক আছে, এবার সেই জায়গায় কি হয় না জলীয় বাষ্প যে জিনিসটা আছে সেই জিনিসটা কিন্তু অনেক ক্ষেত্রে বা ওই অঞ্চলে যে অঞ্চলে তোমার হিউমিডিটি পরিমাণটা আছে আস্তে আস্তে কি হয় সেই জায়গাটা তোমার একটা ভ্যাকুয়ামের সৃষ্টি হয়। ঠিক আছে, যেহেতু যে জলীয় বাষ্পটা বা যেটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে কি হচ্ছে না সেটা বেশি হিট পেয়ে সেটা কি হচ্ছে আরো বাষ্প আকারে মানে উপরের দিকে আকাশের দিকে চলে যাচ্ছে, তাহলে ওখানে কি হয় একটা গ্যাপ তৈরি হয়।
এবার ওই যে গ্যাপটা তৈরি হলো, ধরো এইখানে তোমার গ্যাপটা তৈরি হয়েছে, ধরো এইটা হচ্ছে টোটাল ধরো এরিয়া, এইটা হচ্ছে টোটাল এরিয়া। এবার এই এরিয়াটার মধ্যে ঠিক এইখানটায় তুমি ধরো এই জায়গাটা তৈরি হয়েছে, এখানে যে বাষ্পটা যেটা ছিল ঠিক উপরে উঠে যাচ্ছে, উপরে উঠে গিয়ে এইখানে গিয়ে তোমার জলীয় বাষ্পটা হয়তো এখানে হালকা করে তার মানে মানে জলীয় বাষ্পটা ঠান্ডা হচ্ছে, কিন্তু এইখানে যে ভ্যাকুয়ামটা তৈরি হলো আর এইখানে যে একটা তোমার বাতাসের যে কন্ডিশন ছিল সে ধরো ঠান্ডা ছিল, ঠান্ডা বাতাস ছিল, ঠিক আছে। সে ঠান্ডা বাতাস কি করবে, যেখানে এখানে যখন ভ্যাকুয়াম তৈরি হচ্ছে সে গিয়ে অবশ্যই এই জায়গাটা ফিল করার চেষ্টা করবে, ঠিক আছে, ছুটে যায়, সে এক জায়গা থেকে অন্য জায়গায় সে ছুটে যাবে যাতে এই জায়গাটা বা এই যে ফাঁকটা যেটা তৈরি হলো এই ফাঁকটা যাতে না থাকে। তো এদের মধ্যে সেই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো, ঠিক আছে। আমাদের বন্ধু বান্ধব হিসেবে আমাদের মধ্যে অনেক সময় মানে মানে রাগ হিংসা সমস্ত কিছুই হয়, কিন্তু এই সমস্ত প্রকৃতির ক্ষেত্রে কিন্তু তাদের সমস্ত কিন্তু মানে খুব মানে সামঞ্জস্য ভাবে জিনিসটা থাকে। তো এবারে কি হয়, এ ঠান্ডা হয়ে সে কিন্তু সে বাতাসটা এখানে গিয়ে ফুলফিল করার চেষ্টা করে। এবার তুমি ভাববে, তুমি ধরো তুমি যখন বাইক চালাচ্ছ কোনো একটা জায়গা থেকে, হঠাৎ করে তুমি যখন ব্রেকটা কষবে তুমি দেখবে যে সামনের দিকে একটু ঝুঁকে পড়ছো, তাই না? বা তুমি যদি একটা রেলগাড়ি হয়তো যাচ্ছে, রেলগাড়ি বেশ সুন্দরভাবে যাচ্ছে, সে যদি ব্রেক কষে কি হবে, এই যে ল্যাজটা যেটা আছে সেটা হয়তো এইদিকে বাম দিকে ছিটকে যাবে, নাহলে ডান দিকে ছিটকে যাবে হয়তো। তো সেরকমই যখন কোনো নিম্নচাপের এরকম সৃষ্টি হয়, নিম্নচাপটা কেন বলা হচ্ছে না, চাপটা এবার নিচের দিকে আসছে কারণ দুই সব দিক থেকে যে বাতাসগুলো ছুটে ছুটে ওই জায়গাটা ফিল করতে ছুটে আসছে, ঠিক আছে, তাই তার জন্য আমরা একে কিন্তু বলছি নিম্নচাপ। ব্যাপারটা বোঝার চেষ্টা করো, বাতাস এখানে ছিল, হালকা হলো উবে মানে সে কি করলো না উপরে উঠে গেল, ঠিক আছে। সিম্পলি ভাবে বোঝো, বইয়ের কচকচানি একদম বাদ দাও, আমি তোমাদের সিম্পলি ভাবে যেটা বোঝাচ্ছি সেটাই বোঝো, কারণ সিটেটে বা তোমাদের বাস্তবিক জীবনে যেটা কাজ করবে সেটা আন্ডারস্ট্যান্ডিং এর উপর কাজ করবে। সংকুচিত হলো প্রসারিত হলো এইসব জিনিসগুলো অনেক সময় আমরা বইতে পড়লে কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে আমরা ক্লিয়ার করে নিতে পারবো, ঠিক আছে, কিন্তু এটা বোঝার চেষ্টা করো। তাহলে মূলত আমি যেটা বললাম এই জায়গাটায় একটা বাতাস ছিল, সেটা কিন্তু টেম্পারেচার পেলো বা সেই কারণে সেই জায়গাটা একটা ভ্যাকুয়ামের তৈরি হয়েছে। এবার পাশে অনেক ঠান্ডা বাতাস ছিল, ঠিক আছে, যখন এটা উপরের দিকে উঠে যাচ্ছে সেটা কিন্তু হট উইন্ড, গরম হয়েছে, গরম বাতাস উপরের দিকে উঠে গেল। এবার যে জায়গাটা পূরণ করতে আসছে সেটা কিন্তু কোল্ড উইন্ড মানে ঠান্ডা বাতাস, সে কিন্তু সেই জায়গাটা ফুল করতে আসছে। এবার যে জায়গা থেকে ও বাতাসটা উঠে গিয়ে এই যে জায়গাটা ফিল করতে আসছে, তো যে জায়গা থেকে উঠছে তাকে আমরা বলছি হাই প্রেসার, কারণ এটা উপরের দিকে উঠে গিয়ে এদিকে আসছে। আর এটা লো প্রেসার কেন, কারণ এই জায়গায় যে ভ্যাকুয়ামটা তৈরি হয়েছে বাতাসটা এখানে এসে নিচের দিকে নামছে, ঠিক আছে। এবার তোমরা বলো যে বেশ সুন্দর, তো সেরকমও যদি হয় তাহলে আমাদের এই যে এত ক্লাইমেটিক অ্যাক্টিভিটি বা সাইক্লোন ফাইক্লোন এগুলো হয় কিসের জন্য? আমি তোমাদের যখন বললাম যে আমরা যখন ট্রেন গাড়ি হয়তো চালাচ্ছি, হঠাৎ করে কেউ ট্রেন গাড়িতে ব্রেক কষলো, হঠাৎ করে ব্রেক কষতে পারে না এই কারণে, তাহলে কি হবে না ল্যাজের দিক পোর্শনটা এদিক ওদিক নড়বড়ে হয়ে গিয়ে হয়তো ট্র্যাকের বাইরে চলে যেতে পারে, ডিসব্যালেন্স হয়ে যেতে পারে, কারণ হঠাৎ করে বন্ধ করাটা যায় না। সেরকমই তাহলে বাতাস যখন অনেক দূর থেকে একটা হিউজ মাসেস অফ এয়ার যখন আসছে একটা জায়গায় মুখ থুবড়ে পড়ছে, অবশ্যই তার ল্যাজটা একটু মানে ঘুরবে, বুঝতে পেরেছো? তো সেই কারণে বাতাসটা এসে হয়তো পড়ছে ঠিক আছে, কিন্তু তার ল্যাজটা একটু স্লাইডলি বেঁকে যাচ্ছে। এবার সেই বেঁকে যাওয়ার ফলে ওইখানে একটা কিন্তু ঘূর্ণির তৈরি হয়, তখন তাকে আমরা কি বলি সাইক্লোন, ঠিক আছে। তাহলে নিম্নচাপটা আমরা কেন বললাম বোঝা গেল, যেখানে টেম্পারেচারটা পেয়ে সে কিন্তু একটা মানে তোমার হট উইন্ডটা উপরের দিকে উঠে যাবে এবং তার পরিবর্তে সেই জায়গাটা ফিল করার জন্য কোনো ঠান্ডা বাতাস বা ঠান্ডা এয়ার মাস সেটা কি করবে, সেই জায়গাটা দখল করার জন্য আসবে। তো সেই জায়গা থেকে তখন কি হবে না ওইখানে বাতাসগুলো এসে তার মুখটা অবশ্যই মাথাটা এসে নিচে দিকে করবে এবং ল্যাজটা ছিটকে যায়, এবার সেই কারণে একটা ঘূর্ণি তৈরি হয়। আমি একবার বই ভাষা বলছি না, এবার তোমাদের গদা ভাষায় বোঝানোর চেষ্টা করছি যাতে তোমরা বুঝতে পারো। এবার বইতে অনেক কিছু থাকবে, ওখানে আবার লিঙ্ক আছে, আরো অন্যান্য অনেক হিউমিডিটি, এই যে প্রসারিত সংকুচিত অনেক ব্যাপার থাকবে। তোমাদের কাইন্ডলি ওর ইনফরমেশন এটাও জানিয়ে দিচ্ছি যে সাইক্লোন যে জায়গাটায় তৈরি হচ্ছে, মাঝখানে যে ভ্যাকুয়ামটা তৈরি হচ্ছে ওটা কিন্তু গোল 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 লাটিমের মতো ঘুরতে ঘুরতে আসে, ঠিক আছে, কিন্তু যেই পোর্শনটা ঘুরছে জানো তো সেই পোর্শনটা মাঝখানটা পুরোটাই ফাঁকা থাকে, মানে ওখানে কিন্তু ঝড় বৃষ্টি হ্যান ত্যান কিছুই হয় না, হয় শুধু এর সাইডের পোর্শন গুলোতে থেকে, ওই যে ঘূর্ণিঝড়টা হচ্ছে তার যে ওয়াল যেটা আছে সেই ওয়ালের সাইড থেকে, ঠিক আছে। এবারে আমরা দেখতে পাবো যে আমরা যেটা বললাম যে একটা ভার্টিক্যালি ব্যাপারটা বুঝলাম, হরাইজন্টালি তখন কি না যদি আমরা একটা বিশ্বের ম্যাপ আঁকি, বিশ্বের ম্যাপ আঁকি, ধরো আমরা যদি পৃথিবীটাও যদি আমরা সার্কেলে আঁকি, ওটা ধরো তোমাদের দেখাচ্ছি জিনিসটা,
এক মিনিট, এই যে এই ছবিটা তোমাদের হয়তো সবাই দেখতে পাচ্ছ মেবি। এই ছবিতে তোমরা দেখতে পাবে, দেখো এখানে কিন্তু অনেক জায়গায় হাই প্রেসার লেখা আছে, অনেক জায়গায় লো প্রেসার লেখা আছে, অনেকে বাতাস দেখছে এদিকে চলে যাচ্ছে ওদিকে চলে যাচ্ছে, বাবা মানে সো কনফিউজিং একটা কিন্তু চিত্র, বাবারে বাবা। ভূগোলের সব থেকে বড় কঠিন হয়তো বিষয়বস্তু হচ্ছে এটা, কিন্তু না, সিম্পলি নয়। কারণ কি, এই যে বাতাসটা উঠছে, তুমি ধরো আমরা জানি একদম গ্রিনল্যান্ডের কাছাকাছি বা এবারে আন্টার্কটিকার কাছাকাছি, এটা আমরা যদি নর্থ পোল ধরি, এটা যদি আমরা সাউথ পোল ধরি, এই সমস্ত এলাকা তোমার হচ্ছে কি না, সূর্য তীর্যক ভাবে কিরণ দিচ্ছে বা হয়তো টেম্পারেচার তত বেশি পাচ্ছে না। সেই কারণে কি হয় না, এই যেগুলো জায়গাগুলো বরফ পড়ে ঠান্ডা থাকে, তাহলে যেইখানে বাতাস ঠান্ডা থাকবে সেখানে কিন্তু আমার হাই প্রেসার তৈরি হবে। হাই প্রেসার কেন না, বাতাসটা উপরের দিকে উঠছে, মানে বাতাসটা ওই জায়গায় যেখানে ঠান্ডা বাতাস আছে সেই জায়গা থেকে বাতাসটা তোমার কি হচ্ছে না, যেখানে লো প্রেসার ক্রিয়েট হচ্ছে সেই দিকে মুভমেন্ট করছে। হাই প্রেসার মানে সবসময় বুঝে নেবে ওইখানে কিন্তু ঠান্ডা বাতাস রয়েছে। ঠান্ডা বাতাস কি হয় না, ভারী বাতাস হয়। তো সেই কারণে তারা কি করে না, তারা হচ্ছে নিচ দিয়ে যায়। ঠিক আছে, তুমি যদি ধরো এখানে হয়তো ঠান্ডা বাতাসটা আছে, এইখানে ধরো হাই প্রেসার আছে, ঠিক আছে, বাতাসটা কি করবে না, এ নিচ দিয়ে যাবে, কারণ ভারী বাতাস, সে উপরের দিকে বেশি উঠতে পারছে না। কিন্তু গরম বাতাসটা ঠিক আবার উল্টো ভাবে কাজ করবে। কিভাবে কাজ করবে না, সে আবার উপরে উঠে গিয়ে আবার উপরে গিয়ে একটা নির্দিষ্ট টেম্পারেচারে ঠান্ডা হয়ে গিয়ে আবার ওই হাই প্রেসারের কাছে আসবে, আবার এরকম করে সার্কেলটা ঘুরছে, যেগুলোকে আমরা ফেরোল কোষ অন্যান্য কোষগুলো হয়তো বলি। কিন্তু এই যে মুভমেন্টটা ঘটছে, এটা আমরা একটা ছোট্ট একটা মানে ভার্টিক্যালি ভাবে তোমাদের দেখালাম, কিন্তু এটা যখন আমরা একটা হরাইজন্টালি ব্যাপারটা দেখাবো, জিনিসটা কিন্তু অনেক বড় এরিয়া জুড়ে হবে, পৃথিবীর জুড়ে প্রায় এরকমই জিনিসটা ঘটছে। এই কারণে তুমি দেখছো যে এইখানে যখন হাই প্রেসারটা ক্রিয়েট হচ্ছে, এখানে কিন্তু বাতাসটা এই দিক বরাবর আসছে, মানে কি নিচ দিয়ে আসছে, এবার এই দিক বরাবর আসছে, আস্তে আস্তে ঠিক এইখানে যখন লো প্রেসারটা ক্রিয়েট হচ্ছে, সেই আবার এরকম ঘুরে যাচ্ছে বাতাসটা, আবার এইভাবে আস্তে আস্তে এইভাবে রোটেট করছে। আবার ঠিক এইভাবে যখন এইখানে তোমার দেখো হাই প্রেসারটা ক্রিয়েট হয়েছে, এই বাতাসটাও কিন্তু তোমার আবার এই দিক দিয়ে যাচ্ছে, আবার এই দিক দিয়ে আবার এই দিকে মুভমেন্ট করছে। এই বাতাসটা এই দিক দিয়ে যেমন এই দিকে মুভমেন্ট করছিল, এই বাতাসটাও কিন্তু তোমার এখানে যেহেতু লো প্রেসার আছে এইখানে গিয়েও মুভমেন্ট করছে। তো এই করতে করতে মানে পৃথিবীর যে কন্ডিশন বা পৃথিবীর যে স্ট্রাকচার, তার ভিত্তিতে আমাদের কিন্তু অনেকগুলো হাই প্রেসার এবং লো প্রেসারে ক্রিয়েট হয়েছে। যেখানে তোমার টেম্পারেচার কম হবে, তো সেইখানে তোমার কি হবে না, সেখানে হাই প্রেসার জোন ক্রিয়েট হবে, ঠিক আছে, আর যেখানে টেম্পারেচার হয়তো বেশি সেখানে লো প্রেসার জোন ক্রিয়েট হবে। তো আমরা জানি নিরক্ষীয় রেখা অঞ্চল বরাবর সূর্য কি করে, লম্বভাবে কিরণ দেয়। তো সেই কারণে ওখানে কি হয়, সবসময় হচ্ছে লো প্রেসার ক্রিয়েট হয়। ঠিক তারপরে যখন আমরা সাব ট্রপিক্যাল হাই প্রেসার জোনের দিকে একটা নির্দিষ্ট হবে, এখানে কিন্তু সূর্য কিন্তু তীর্যকভাবে কিরণ দিচ্ছে, মানে ট্রপিক্যাল এরিয়াটা পেরিয়ে যাওয়ার পরে এবার সেখানে তোমার কিন্তু কি হচ্ছে না, হাই প্রেসারের ক্রিয়েট হচ্ছে। ঠিক আবার সাব পোলার লো প্রেসারও কিন্তু মাঝখানে কিন্তু ক্রিয়েট হয়েছে। তো এই করে এই যে স্ট্রাকচারটা, এটা কিন্তু একটা পৃথিবীর সব সময় চলতে থাকা একটা কিন্তু উইন্ড সার্কেল। এবার তোমরা বলবে যে স্যার এটা বেঁকে কেন যাচ্ছে, অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই এটা তো সোজাসুজি আসতে পারতো, যদি আমি কাউকে সোজাসুজি এরকম বাতাস আসতে পারতো বা এরকম ডাইরেকশন গুলো আমি দেখাতে পারতাম, ওয়াই এটা মানে এত কার্ভেচার বা এরকম বাঁক নিয়ে আসছে। এতে আবার একটা নতুন একটা জিনিস চলে আসবে, কেরিওলিস বল, আমরা পৃথিবীতে এক জায়গা থেকে মুভমেন্ট না, পৃথিবী তো ঘুরছে। তো আমরা যদি একটা ঢিলা যদি সোজাসুজি এদিকে মারি, পৃথিবী যেহেতু ঘুরছে ওই ঢিলাটা ঠিক মানে পৃথিবীর অলরেডি, তুমি যখন এখানে পৌঁছবে পৃথিবী অলরেডি তোমার অলরেডি ঘুরে গেছে, তো সেটা কি হবে, অলরেডি কার্ভেচার হয়ে যাবে, মানে একটু বাঁক চলে আসবে জিনিসটার মধ্যে। এটা মোশনের কারণে এই বাঁক গুলো কিন্তু আমাদের তৈরি হয়ে যায়, মানে বাতাসটা তো একটা মানে মানে পৃথিবী আবর্তন যে গতি রয়েছে তার সঙ্গে সামঞ্জস্য বিধান করে তো ছুটছে। তো সেই কারণে অনেক সময় আমরা কি দেখবো না, এই সমস্ত জিনিস দেখতে পাবো। তো অবশ্যই আমাদের এত কিছু মাথায় তোমাদের নিতে হবে না, মানে এগুলো তোমাদের বলে রাখা তোমাদের জেনারেল নলেজের জন্য। কিন্তু এবারে যেটা বলছি, হরাইজন্টালি এয়ার প্রেসার ইনক্রিজ বাই দ্য টেম্পারেচার, মানে টেম্পারেচারের ফলে কি হয়, আমাদের হরাইজন্টালি আমাদের এয়ার প্রেসারটা ইনক্রিজ হয়। এবারে বলবে এটা কিরকম, টেম্পারেচারের ফলে আবার এয়ার প্রেসার কি করে ইনক্রিজ হতে পারে? এনিওয়ান কেউ বলতে পারবে যে টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে এয়ার প্রেসারটা ইনক্রিজ কি করে হবে, সরি ইনফ্লুয়েন্স কি করে হবে, ইনক্রিজ নয় ইনফ্লুয়েন্স, সরি ইনফ্লুয়েন্স কি করে হতে পারে? টেম্পারেচারটা কি ধরনের ভূমিকা নিতে পারে আমাদের এইখানে? স্যার যদি টেম্পারেচার বাতাসের বেশি থাকে, তাহলে বাতাসের যে অণুগুলো থাকে সেই অণুগুলো মানে অনেক ছাড়া ছাড়া ভাবে অবস্থান করে। বেশ, সেই ছাড়া ছাড়া অবস্থান করছে।
ওই তারপর জন্যই স্যার ওই জন্যই বায়ুটা প্রসারিত হয়, যার জন্য সেখানটায় মানে খালি জায়গা তৈরি হয়, আর আপনি যেটা বললেন ওখানে নিম্নচাপ তারপরে আসে। না, এবার দেখো তোমাকে আমি একটা কথা বলি, এখানে এয়ার প্রেসার কিন্তু আমাদের টেম্পারেচারটা, আমাদের এয়ার প্রেসারটাকে অনেকেই ইনফ্লুয়েন্স করে। কেন? না, যখন টেম্পারেচারটা বাড়বে, মাথায় রাখবে, যখন টেম্পারেচারটা বাড়ছে তখন কিন্তু কি হচ্ছে না, লো প্রেসার ক্রিয়েট হচ্ছে। এবার বলবে কেন? কারণ তোমার যে এরিয়াটা রয়েছে সেই এরিয়াতে যখন তোমার টেম্পারেচারটা অবশ্যই বাড়বে, তুমি যে কথা বলছো যে বাতাসের যে অণুগুলো আছে সেগুলো কিন্তু দুটোর মধ্যে অবশ্যই একটা ফাঁক ফোকর দেখা যাবে। অণু নয়, অণু মানে কি, ওই যে জলীয় বাষ্প বা যে সমস্ত গ্যাসেস পদার্থগুলো আছে, গ্যাসের তো কোনো পরিবর্তন হবে না। মূলত জলীয় বাষ্প বা অ্যারোসলস যেগুলো আছে সেগুলো কিন্তু মূলত জলীয় বাষ্পের ক্ষেত্রে যে ময়েশ্চারটা আমাদের থাকে, সেই ময়েশ্চারের পরিমাণটা অনেকটাই আমার কি হয় না, এটা টেম্পারেচারটা ইনফ্লুয়েন্স করে। এবার টেম্পারেচার যদি বাড়তে থাকে ওই জায়গাটা বাতাসটা আমাদের কি হয়, অনেক সময় হালকা হয়ে যায় এবং সেটা উপরের দিকে উঠতে থাকে। এবার সেই কারণে কি হয় না, সেই কারণে আমাদের ওইখানে লো প্রেসার জোনের ক্রিয়েট হয়। এবার যদি তোমার ওখানে লো প্রেসার জোনের ক্রিয়েট যদি হতে থাকে তখন আমরা কি দেখবো, যদি লো প্রেসার জোন এইভাবে ক্রিয়েট হতে থাকে তখন আমরা দেখতে পাবো না চারিদিকে মেঘ করছে। কারণ কি, বাতাস হাই প্রেসার থেকে সেই বাতাসগুলো ছুটে আসছে ওই জায়গাটাকে ফুলফিল করার জন্য। ওই কারণে আমরা তখন দেখতে পাবো যে বাতাসে যে মুভমেন্ট ঘটছে বা আশেপাশে আমরা কি দেখতে পাবো, একটা হচ্ছে মানে হাই প্রেসারে মানে সরি মানে হট যে তোমার উইন্ডটা যেটা আছে সে উপরের দিকে উঠছে, এদিকে কোল্ড উইন্ড যেটা আছে সেটা নিচের দিকে নামছে। এবার তুমিও দেখবে যে আমরা যখন গরম আর ঠান্ডার মাঝ বরাবর আমরা যখন এই যে বর্তমান যে টাইমটা চলছে, অনেক সময় তুমি দেখবে আমাদের মানে সর্দি কাশি মানে এই সমস্ত জিনিস, বা আমরা বলি ঠান্ডা লেগে গেছে, এই যে কথাগুলো বলি তার কারণটা কি বলতো? কারণ দুটো যে আমাদের এয়ার মানে প্রেসার যেটা কাজ করছে, একটা এখন গরম ছিল এখন ঠান্ডায়, তখন আমাদের কি হয় না, ওইখানে যে ফ্রন্টাল এরিয়া বরাবর হাই প্রেসার এবং লো প্রেসারের মাঝ বরাবর একটা কি হয় না, কন্ডেনসেশনের তৈরি হয়, মানে একটা মেঘের আবরণের মতো তৈরি হয়, যেখানে মেঘ থেকে আমাদের কি হয়, অনেক সময় বৃষ্টিপাতের পরিমাণ আমরা দেখতে পাই। এবার সেই কারণে বলছে যখন হচ্ছে আমাদের পরিবেশে তোমার টেম্পারেচারের পরিমাণটা বাড়বে, সেই টেম্পারেচার যখন বাড়বে তখন আমরা সেখানে কি দেখতে পাবো না, লো প্রেসারে অবস্থান আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। ঠিক আছে? সঙ্গে কি হবে না, সেখানে আমরা দেখতে পাবো যে ক্লাউড হচ্ছে এবং সেখানে পরিবেশটা কি হবে না, হচ্ছে ওয়েট ওয়েদার। ওয়েট ওয়েদার কেন না, যখন হচ্ছে তোমার হাই টেম্পারেচার থাকবে, পরিবেশে যখন জলটা শুষ্ক হয়ে যাচ্ছে তখন দেখবে ওইখানে মানে জল ধারণ ক্ষমতা, মানে একটা বায়ুতে জল ধারণ ক্ষমতা কিন্তু বেড়ে যায়। এবার এই জল ধারণ ক্ষমতাটা বাড়ার কারণে তোমরা দেখবে একটা ভ্যাপসা গরম হয়, আমাদের শরীর থেকে গরমে ঘাম বেরোচ্ছে কিন্তু ঘামটা শুকোতে চাইছে না, ঘামটা বেরিয়েই যাচ্ছে, ভ্যাসভ্যাসে একটা গরম হচ্ছে। রিসেন্ট এর কিছুদিন আগে একটা গরম পড়েছিল আমাদের এই গ্রীষ্মকালে, তোমরা হয়তো অনেকেই গরমটা হয়তো লক্ষ্য করেছো, যেখানে দেখবে গরম আমাদের লাগছে ঠিকই কিন্তু আমাদের ঘাম এত বেরোচ্ছিল না। এই রিসেন্ট মানে আগের বারে যে গরমটা পড়লো, মানে যে টেম্পারেচার ছিল, লোক বাইরে বেরোলো মনে হচ্ছে উনুনের কাছে বসে আছে, ওভেনের কাছে বসে আছে, এরকম মনে হচ্ছিল। ঠিক আছে? কিন্তু সেখানে সেটা একটা ড্রাই হট এয়ার, সেটা ড্রাই মানে শুষ্ক ছিল। কিন্তু আরেকটা হয় যখন হচ্ছে তোমার টেম্পারেচারটা বাড়ছে, কিছু কিছু সময় কি হয় না, বাতাসে ময়েশ্চার বা হিউমিডিটির পরিমাণটা বাড়তে থাকে। এবার হিউমিডিটি মানে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ যখন যদি মানে বেশি থাকে, এবার তখন কি হয় না, আমাদের শরীরে যে ঘামটা বা জল হিসেবে যেটা বেরোচ্ছে সেটা কিন্তু হুট করে শুকোতে চায় না। যেমন বর্ষাকালের দিকে কি হয় না, আমরা যখন কোনো জিনিসপত্র মেলে হুট করে শুকোতে চায় না, কারণ কি না, বর্ষাকালে যেটা হয় আমাদের বাতাসে জলীয় বাষ্পের পরিমাণটা প্রচুর পরিমাণে থাকে। এবার সেই কারণে এবার তোমার যখন তুমি জামাটা মেলাচ্ছ বা জামাটা যখন তুমি রোদে দিচ্ছ বা কিছু করছো, তখন ওই মানে তোমার জামাটা থেকে কিন্তু জলটাকে বাতাস কি করে, টেনে নিতে পারে না। কিন্তু ঠিক শীতকালে দেখো, শীতকালে বাতাস এদিকে ঠান্ডা, এদিকে তোমার কিন্তু ওই সময় বাতাসে যে জলীয় বাষ্পের পরিমাণ যথেষ্ট কম থাকে। বাতাসটা ঠান্ডা, নেচারটা ঠান্ডা, কিন্তু বাতাসের মধ্যে কিন্তু জলীয় বাষ্পের ধারণ ক্ষমতাটাও কিন্তু কম থাকে। এবার সেই কারণে তোমরা দেখবে যে শীতকালে আমরা যদি ঘরের ভেতরে জামা মেলাই, যদি রোদেও না দিই, ফুট করে শুকিয়ে যাচ্ছে। তার কারণটা কি না, কারণটি হচ্ছে এটাই যে সবসময় এটা কিন্তু নির্ভর করে এরিয়া বেসিসে। তোমার হচ্ছে মানে এয়ারটা হয়তো তোমার গরম হতে পারে, গরমের সঙ্গে সবসময় যে তোমার সেটা আহ মানে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হবে বা জলীয় বাষ্পের পরিমাণ কম হবে সেটা কিন্তু নির্ধারিত হয় না। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে রাজস্থানের দিকে গেলে সেখানে গরম থাকবে ঠিক আছে, কিন্তু সেই গরমের মধ্যে জলীয় বাষ্প পাবে না, মানে সেখানে যদি ঘামও বেরোয়
ঘাম তোমাদের বেরোবে না, মানে গরম পাবে কিন্তু ঘাম বেরোবে না, যেটাকে আমরা হট মানে ড্রাই হট এয়ার মাস বলি। ঠিক আছে, এবার আর কিছু কিছু জায়গাতে হয়তো ভাবসা গরম হচ্ছে, যেখানে তখন তোমরা বুঝে নেবে তাহলে হচ্ছে বাতাসে টেম্পারেচারও আছে এবং সেই টেম্পারেচারটা আস্তে আস্তে জলীয় বাষ্পর পরিমাণটাকেও ধরে রাখতে সাহায্য করছে। এবার ওই জলীয় বাষ্পটা যখন আরো টেম্পারেচার যখন যদি আরো বেশি বেড়ে যায়, তখন দেখবে ওই জায়গা থেকে ওই যে জলীয় বাষ্পটা আছে আস্তে আস্তে উপরের দিকে উঠতে উঠতে এমন একটা জায়গায় পৌঁছবে, সেখানে ঠান্ডা হবে, একটা কনডেনসেশন ফর্ম হবে। কনডেনসেশন মানে যেখানে তোমার একটা মেঘের মতো সৃষ্টি হবে। ঠিক আছে, এবার সেখানে ঠান্ডা হতে হতে ওই জলীয় বাষ্পটা আস্তে আস্তে জলীয় বাষ্প থেকে আস্তে আস্তে আবার জলকণাতে পরিণত হতে পারে, বা এমন এমন পর্যায়ে পৌঁছে যায় সেখানে হচ্ছে তোমার বরফ কণাতেও পরিণত হয়ে যায়। ওই কারণে অনেক সময় দেখবে আমাদের পৃথিবীর বুকে শিলাবৃষ্টি বা অন্যান্য জায়গায় জল বৃষ্টি হিসেবে আমরা দেখতে পারি। জলটা কখন হবে, বৃষ্টিপাতটা কখন হয় না, মেঘ তো হচ্ছিল ঠিকই, কিন্তু মেঘটা হওয়ার পরে যেই পয়েন্টে গিয়ে মেঘে আর জল ধারণ করার ক্ষমতা নেই, মানে শূন্য, মানে যতটা মেঘে জল ধারণ করার ক্ষমতা ছিল ততটাই ফুলফিল হয়ে গেছে, এবং সেই জায়গা থেকে তখন কি করে মেঘ যখন এক জায়গা থেকে অন্য জায়গায় ধাবমান অবস্থায় যখন এক জায়গা থেকে অন্য জায়গায় মুভমেন্ট করে, তখন কোনো কিছু ধাক্কা পেলে বা কিছু করলে তখন কি হয়, সে বৃষ্টিপাত হিসেবে সেটাকে ফেলে দেয়। তো মূলত আমরা যখন প্রেসার পড়ছি, তো প্রেসারের ক্ষেত্রে আমরা অবশ্যই এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবো, যেখানে আমার হাই টেম্পারেচার থাকবে সেখানে কিন্তু লো প্রেসার জোন কিন্তু ক্রিয়েট হবে। লো প্রেসার জোন মানে নিম্নচাপ। নিম্নচাপ হলে কি হয় না, বৃষ্টিপাত হয়। হ্যাঁ, বাতাসটা অনেক সময় যেহেতু বৃষ্টিপাত হচ্ছে ওয়েট ওয়েদার থাকে, কারণ হচ্ছে কি ময়েশ্চারের পরিমাণটা তখন বেশি থাকে। এবার যখন টেম্পারেচার লো থাকবে তখন দেখা গেছে কিনা তখন হাই প্রেসার দেখা যায়। হাই প্রেসার মানে সেখানে বাতাসটা ঠান্ডা থাকে, মানে বেশ তোমার ওখানে কোনো গরম টরম বাতাস থাকবে না, যেহেতু বাতাসটা ঠান্ডা, তখন সেই জায়গায় আমরা কি দেখবো না, সানি সানি স্কাই, অর্থাৎ কি সূর্য রোদ ঝলমল একটা আবহাওয়া, সেই পরিবেশটা আমরা কিন্তু সেখানে লক্ষ্য করব। ঠিক আছে, এবারে যখন হচ্ছে টেম্পারেচারটা আমাদের কি থাকছে না, লো থাকছে, তখন এয়ার কি হচ্ছে না, কোল্ড হচ্ছে এবং হেভি হচ্ছে। যখন কি বলছি, যখন টেম্পারেচারটা আমার লো থাকছে। আবার ঠিক উল্টে দাও, যখন টেম্পারেচারটা হাই হয়ে যাবে, যেটা আমি আগে একটুক্ষণ আগে বললাম, যে এয়ারটা কি হয়ে যাবে না, হট হয়ে যাবে, মানে গরম হয়ে যাবে। এবং তারপরে কি হবে, তোমার ওইখানে বৃষ্টিপাত হবে, বা সরি ওইখানে হট, সরি এটা কি বলছি, টেম্পারেচারটা যখন হট হয়ে যাবে তখন হচ্ছে বাতাসটা হালকা হবে, বাতাসটা কি হবে না উপরের দিকে উঠতে থাকবে, এবং সেখানে কি হবে অনেক সময় বাতাস উপরের দিকে উঠে অনেক সময় বৃষ্টিপাতের জায়গাও তোমার কিন্তু তৈরি করতে পারে। এইখানে যেটা লেখা আছে হট, লাইটার এন্ড রাইজ, মানে কি বলছে, বাতাসটা তোমার গরমও হবে, হালকা হবে এবং উপরের দিকে উঠতে থাকবে যদি টেম্পারেচারটা আমার বেশি থাকে। ঠিক আছে, এবার আমরা উইন্ড কাকে বলবো, আমরা তো এয়ার এয়ার বলছিলাম, উইন্ড কাকে বলবো? উইন্ড হচ্ছে সেটা যেখানে আমার হাই প্রেসার, হাই প্রেসার মানে হচ্ছে কখন হাই প্রেসার থাকবে, যখন টেম্পারেচারটা লো থাকবে। ঠিক আছে, মানে এয়ারের মানে এয়ার মাস যেটা আছে বা বায়ুপুঞ্জ যেটা রয়েছে তার কিন্তু যে টেম্পারেচারটা ঠান্ডা থাকবে। ঠিক আছে, এবার তোমরা ভাববে সবসময় যে তাহলে ঠান্ডা ওয়েদার মানে ঠান্ডা বাতাস মানেই যে সেখানে হচ্ছে জলীয় বাষ্প করোনা তলে মানে বেশি থাকবে। না, ঠান্ডা বাতাস মানে আমি একটু আগে বললাম সমস্ত বাতাসের প্রকৃতি কিন্তু সমানভাবে হয় না। ঠান্ডা হলেও তোমার কি হয়, কিছু কিছু সময় ঠান্ডা এবং শুষ্ক, যেমন শীতকালে আমরা এখন ঠান্ডা পাচ্ছি ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু জলীয় বাষ্পের পরিমাণটাও কম, ওই জন্য আমাদের ঠোঁট ফেটে যায়, গা হাত পা ফেটে যায়। আবার একটা ঠান্ডা আছে যেখানে ঠান্ডাও আছে এবং জলীয় বাষ্পের পরিমাণও ঠিকঠাক রয়েছে। ঠিক আছে, তো সেই জায়গায় এখানে কি হবে না, হাই প্রেসার থেকে আমরা জানবো যেখানে টেম্পারেচারটা লো হচ্ছে সেখানে কিন্তু বাতাস এক জায়গা থেকে অন্য জায়গায় মুভমেন্ট করে, তখন তাকে আমরা কি বলছি, তখন তাকে আমরা উইন্ড বলছি। তাহলে উইন্ড কাকে বলছি, যখন হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে যখন এয়ার প্রবাহিত হচ্ছে, মুভমেন্ট করছে, তখন তাকে আমরা উইন্ড বলবো। পরীক্ষার খাতায় এটা কিন্তু এই যে আমি তোমাকে যে সমস্ত জিনিসগুলো পড়াচ্ছি বা দেখাচ্ছি, এগুলো সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় পড়েছে। হাই প্রেসার থেকে লো প্রেসারে যে এয়ারে যে মুভমেন্ট করছে তখন তাকে আমরা কি বলি, উইন্ড বলি না কি বলি, এই সমস্ত স্টেটমেন্ট দিয়ে কিন্তু কোশ্চেন এসেছে। যেমন এই যে কোশ্চেনটা, যে এই লেখা আছে, ইট ব্লোস ড্রাই লিভস ডাউন and pavement or uproots the trees during the storm, এটা কি, এটা কাকে বর্ণনা দিচ্ছে, উইন্ড, এয়ার, অমুক তমুক এই সমস্ত জিনিস তোমাকে কিন্তু প্রশ্ন করবে। এটা 2024 সালে সিটেটে কিন্তু এই কোশ্চেনটা এসেছিল। ঠিক আছে, সিটেটে এই কোশ্চেনটা কিন্তু এসেছিল। এবার এইখান থেকে তোমার যদি এটা ভালো করে না পড়া থাকে বা জানা থাকে, তুমি কিন্তু উত্তরটা ভুল দিয়ে আসতে তোমাদের
উত্তরটা তোমার কিন্তু ভুল, তোমরা করে আসতে পারো। ঠিক আছে, কি বলছে, যখন এয়ারটা হাই প্রেসার থেকে লো প্রেসার দিকে যাচ্ছে তখন তাকে আমরা কিন্তু উইন্ড বলছি। আবার ইট ব্লোজ ড্রাই লিভস, যখন এটা বইছে তখন ড্রাই লিভস মানে কি, পাতা, পাতাগুলো হচ্ছে কি হচ্ছে না, পাতাগুলো ঝরে পড়ছে। এবং দ্য পেভমেন্ট অর আপরুটস দ্য ট্রিজ ডিউরিং দ্য স্টর্ম, এবং যখন কি হচ্ছে সেইখানে যখন হচ্ছে বাতাসটা আমরা নিম্নচাপের সৃষ্টি হচ্ছে তখন কি দেখি আমরা, হয়তো এই সমস্ত ঝড় বৃষ্টি এই সমস্ত দেখতে পাই। তো ঝড় বৃষ্টি যখন দেখতে পাবো তখন কি হবে, পাতাগুলো ঝরে পড়বে, গাছগুলো উবড়ে পড়বে। ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো তোমাদের কিন্তু এখানে ওইখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে। তো বি কেয়ারফুল, এই সমস্ত পার্ট গুলো তোমাদের কিন্তু জানাটা দরকার। এবারে এয়ারের যে আমরা এই যে আমরা উইন্ড পড়লাম, উইন্ড মানে আমি যেটা বললাম হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে যে এয়ারের যে মুভমেন্টটা, এবার সেই উইন্ডটাকে আমরা আবার বিভিন্ন ভাগে ভাগ করেছি তার টাইপ অনুযায়ী। একটা পার্মানেন্ট উইন্ড মানে কিছু কিছু বাতাস আছে যেটা সব সময় একদিক থেকে আরেক দিকে বয়ে চলেছে। কি বললাম, একদিক থেকে অন্যদিকে বয়ে চলেছে। এবার সেই জায়গায় তোমাদের একটা জিনিস জানাটা প্রয়োজন, যখন কোনো বাতাস কোনো জায়গা থেকে অন্য জায়গার দিকে যাচ্ছে, হয়তো আমরা যদি বলি যে একটা বাতাস, যদি আমরা এটা নর্থ, এটা সাউথ, এটা আমরা ইস্ট ধরি, এটা আমরা ওয়েস্ট ধরি। ঠিক আছে, একটা বাতাস আমি ধরছি যে নর্থ ইস্টার্ন থেকে আমাদের এই দিকে বইছে একটা বাতাস। তাহলে বলতো ওই বাতাসটা, যে বাতাসটার নাম নেবে কোন ডাইরেকশন থেকে নেবে, মানে ওই বাতাসটাকে আমরা কোন ডাইরেকশনের বাতাস বলবো? কোনো একটা বাতাস ধরো এটা নর্থ, এটা ইস্ট, এটা ওয়েস্ট এবং এটা সাউথ, এবার একটা বাতাস এই দিক থেকে এই দিকে প্রবাহিত হচ্ছে, তখন এটাকে আমরা কি বলবো, ডাইরেকশন অনুযায়ী আমরা ওই বাতাসের নামকরণ করি। তো এই যে উত্তর বাতাসটাকে পূর্ব আমরা বল- উত্তর পূর্ব বলবো। তা কেন বলবো না, যেই দিক থেকে বাতাসটা প্রবাহিত হচ্ছে, ধরো এখানে প্রবাহিত হচ্ছে সাউথ ওয়েস্টের দিকে বাতাসটা কিন্তু প্রবাহিত হচ্ছে, কিন্তু কোথা থেকে প্রবাহিত হচ্ছে, নর্থ ইস্টার্ন পার্ট থেকে। তো যেই জায়গা থেকে বাতাসটা বইবে তখন তাকে আমরা, আমাদের বায়ু প্রবাহের নামটা কিন্তু সেই অনুযায়ী হয়। আমরা বলি যে নর্থ ইস্টার্ন, ইস্ট থেকে কিন্তু এবার বাতাসের ফ্লোইংটা আসছে, মানে যেখান থেকে বাতাসটা প্রবাহিত হচ্ছে তখন আমরা কিন্তু বলবো। যেমন আমরা শীতকালে কি বলি, ভাই উত্তরে বাতাস বইছে, উত্তরে বাতাস বইছে মানে আবার কি জিনিস, না উত্তর দিক থেকে বাতাসটা আমাদের দক্ষিণ দিকে আসছে, ওই জন্য আমরা বলি যে উত্তরে বাতাস বইছে। তো সেরকমই এই যে আমাদের বাতাসের আমরা যারা নাম বুঝি, তো সেই জায়গা থেকে এই বাতাসগুলো কিন্তু কি হয় না, একটা পার্মানেন্ট উইন্ড হয়, একটা সিজনাল উইন্ড হয়, একটা লোকাল উইন্ড হয়। এই সমস্ত নামগুলো আমরা শুনেছি, একটু ভালো করে কনসেপ্ট এবার আমরা এখান থেকে একটু ক্লিয়ার করে নেবো। পার্মানেন্ট উইন্ড কি না, পার্মানেন্ট উইন্ড হচ্ছে যেটা, যেটা তোমাদের কিছুক্ষণ আগে আমি একটা ছবি দেখালাম। এই যে তোমাদের একটা আমি ছবি দেখাচ্ছি যেখানে হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে যে উইন্ড গুলো ফ্লো করছে, এটা কিন্তু পৃথিবীতে সব সময় চলছে, এখনো চলছে, ভবিষ্যতেও চলবে এবং অতীতেও চলছিল একই ভাবেই। সেই যে উইন্ডটা যেটা প্রতিনিয়ত এইভাবে চলছে তখন তাকে আমরা কি বলছি, তখন তাকে আমরা বলছি পার্মানেন্ট উইন্ড। কেমন না, যেমন যে আমরা আয়ন বায়ু বলি বাংলায়, সেটাকে আমরা অনেক সময় ট্রেড উইন্ড বলি, বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই উইন্ডটাকে কাজে লাগিয়ে আমরা অশোক প্রাকৃতি মানে আমরা পড়েছিলাম সেই সময় যে জাহাজে যেতে যেতে অনেক ঘোড়াগুলোকে ফেলে দেওয়া হয়েছিল। এই সমস্ত আমরা ক্লাস 10 হয়তো পড়েছিলাম সেই সমস্ত জিনিস, বা ক্লাস 8-9-এ। তো সেই জিনিস অনুযায়ী যেহেতু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই বাতাসটা কাজ করতো, সেই অনুযায়ী এই বাতাসটার নাম হয়েছে ট্রেড উইন্ড। সঙ্গে আমরা পশ্চিমা ঝঞ্ঝা যে বলি, পূর্বালি আবহাওয়া বা পশ্চিমা বায়ু, যে কথাগুলো বলি, এগুলো কিন্তু আমার কিন্তু পার্মানেন্ট উইন্ডের মধ্যে পড়ে যাবে। পরীক্ষায় প্রশ্ন কি আসবে এখান থেকে, না তোমার বলে দেওয়া হবে যে তোমার পার্মানেন্ট উইন্ড গুলো কি কি, অনেকগুলো উইন্ডের নাম দিয়ে দেবে, লু দেবে, আঁধি দেবে, হ্যাঁ ট্রেড উইন্ড দেবে, ওয়েস্টার্লিস দেবে, তোমার হচ্ছে ইস্টার্লিস দেবে। এখান থেকে তোমাকে কিন্তু বেছে নিতে হবে অ্যাকচুয়াল যে পার্মানেন্ট উইন্ড কোনটা, সেটা তোমাকে কিন্তু বেছে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমি কি বললাম, যে বাতাসটা তোমার একটা নির্দিষ্ট কনস্ট্যান্টলি একটা নির্দিষ্ট ওয়েতেই প্রবাহিত হচ্ছে সারা বছর জুড়ে, সারা সময় জুড়ে, মানে বর্তমান পর্যন্ত পৃথিবীর যে এখন বর্তমান যে মেকানিজম সেরকম চলতেই থাকছে বা থাকবে, তখন তাকে আমরা কি বলছি, পার্মানেন্ট উইন্ড। তো এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে সিজনাল উইন্ড। সিজনাল উইন্ডটা কি না, যেটা ঋতুভিত্তিক যে বাতাসটা আমার বইবে। ঋতুভিত্তিক কেমন বাতাসটা বইছে, যেটা আমরা দেখবো কোন একটা সিজনে, যেমন আমরা বলছি না উত্তরে হাওয়া হাওয়া একটা নির্দিষ্ট টাইম বরাবর আসছে, বা আমরা বলি যে আমাদের বর্ষাকালে বৃষ্টিপাত হচ্ছে, তাহলে বর্ষাকালে যখন বৃষ্টিপাত আমাদের হয় কোন বায়ুর জন্য হয়, না মৌসুমী বায়ুর জন্য হয়। এবার মৌসুমী বায়ুটা বঙ্গোপসাগর দিয়ে ঢোকে, ঠিক আছে, তারপরে আবার ব্যাক করে ওই বঙ্গোপসাগরের উপর দিয়ে, সরি ওই তামিলনাড়ু বা এই সমস্ত দিক থেকে মানে তারা প্রত্যাবর্তন করছে। তাহলে
এই যে একটা নির্দিষ্ট টাইমে এলো আবার নির্দিষ্ট টাইমে চলে গেল, এই ধরনের যে বায়ুর যে প্রবাহগুলোকে আমরা বলবো বা ঋতুভিত্তিক যে সমস্ত বায়ু প্রবাহগুলো আমরা বলবো, তখন তাকে আমরা বলবো কি সিজনাল উইন্ড। মানে একটা নির্দিষ্ট সিজনে থাকে আবার থাকে, ঠিক আছে। দিস ইজ কল্ড সিজনাল উইন্ড। যেমন হচ্ছে মনসুন ইন্ডিয়াতে আমরা যেমন লক্ষ্য করি সেইটা। তাহলে লোকাল উইন্ড কোনটা? না, লোকাল উইন্ডের টাইম পিরিয়ডটা আরো কমিয়ে দাও। হয়তো কোনো একটা দিনে বা কিছু দিনের জন্য যে বাতাসগুলো একটা নির্দিষ্ট টাইম ধরে ধরে বয়, তখন তাকে আমরা বলি। যেমন পরীক্ষার ক্ষেত্রে তোমাদের খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি না লু। লুটা কি বলতো? কেউ কি তোমাদের মধ্যে জানো যে লুটা কি? এনিওয়ান? লুটা কেউ জানো না? বেশ, লুটা হচ্ছে তোমার সেটাই, এটা একটা কি না রিজিওনাল উইন্ড। রিজিওনাল উইন্ড বলতে কি বোঝায় না আঞ্চলিক বায়ু প্রবাহ। আঞ্চলিক বায়ু প্রবাহ বলতে কোনো একটা কিছু মানে সার্টেন কোনো একটা এরিয়ার মধ্যে কোনো বাতাস যখন তাৎক্ষণিক কিছু সময়ের জন্য হয়তো প্রবাহিত হচ্ছে, আবার কিছু সময় পর থাকবে না। যেমন আমাদের কি হয় না, আমাদের যে নর্থার্ন প্লেন যে সমস্ত এরিয়া রয়েছে, নর্থার্ন প্লেন এরিয়াতে সেখানে গরমকালে টেম্পারেচারটা এমন বাড়ে, যেখানে বাতাসটা যখন বয় সেটা গরম বাতাস বইতে থাকে, তাকে আমরা লু বলি। সেটা সিজন মানে সেটা কিছু সময়ের জন্য হচ্ছে, মানে একদিন বা দুদিন বা 4 দিন বা 10 দিন এরকম হতে পারে, কিন্তু টাইম পিরিয়ডটা সিজনাল উইন্ডের থেকে অবশ্যই কম হবে। এটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। অথবা আমরা যখন সমুদ্র তটে যাই, তখন যে একটা মানে যেটা আমাদের স্থলভাগ বায়ু যেটা জলভাগের দিকে যায়, আবার জলভাগের বায়ু যখন রাতের বেলা আবার স্থলভাগের দিকে আসে, এই যে সার্কুলার মোমেন্টটা যেটা ঘটছে সেটাকে আমরা কিন্তু লোকাল উইন্ড কিন্তু বলবো। এই জিনিসগুলো অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে, কারণ এগুলো পরীক্ষায় পড়ে উদাহরণ ধরে ধরে, ঠিক আছে। আর এই যে তোমাদের ম্যাপটা আমি দেখাচ্ছি, অবশ্যই তোমরা এটা অবশ্যই মাথায় রাখবে। কারণটা হচ্ছে কি অনেক সময় হাই প্রেসার লো প্রেসার বা লো টাইড মানে আমাদের ট্রেড উইন্ড বা ওয়েস্টার্লিস যেগুলো আমরা বলি, সেগুলো মাথায় রাখার জন্য। এই যে দেখো ওয়েস্টার্লিসটা এখানে একটা রয়েছে, ওয়েস্টার্লিস সাউথ পোর্শনে রয়েছে। পৃথিবী যদি আমরা ধরি, মাঝখানে আমাদের ইকুয়েটর তো রয়েছে। ইকুয়েটরে এখানে কিন্তু সমস্ত জিনিস কিন্তু এখানে যা হবে এখানেও কিন্তু তোমার একই জিনিস রিপিট হয়েছে। এখানেও তোমার হচ্ছে ওয়েস্টার্লিস থাকে, এখানে ওয়েস্টার্লিস আছে, কিন্তু ডাইরেকশনটা এদিক ওদিক, ঠিক আছে। ডানাবর্তে বামাবর্তে এই জিনিসটা কিন্তু পরিবর্তন কিন্তু হয়। এত ডিপলি জানতে হবে না, এটা তোমাদের ওই উইন্ডের সার্কুলেশনটা বোঝানোর জন্যই তোমাদের এই ছবিটা দেখানো। এটা এতটা প্রিসাইজলি ভাবে না পড়লেও হবে। ওয়াটার ব্যাপারটা তোমাদের বললাম, যে ময়েশ্চার ব্যাপারটা কি, যে ময়েশ্চার জিনিসটা হচ্ছে কি না বাতাসে যে জলীয় বাষ্পের পরিমাণটা আছে তখন তাকে আমরা কি বলছি, বা তখন তাকে আমরা ময়েশ্চার বলছি, বা অনেক সময় এটাকে আমরা কি বলি হিউমিডিটি বলতে পারি। ময়েশ্চার ইন দা এয়ার অ্যাট এনি টাইম, মানে কোনো একটা নির্দিষ্ট টাইমে কোনো একটা বাতাসে যে পরিমাণ ময়েশ্চারটা থাকে তখন তাকে আমরা কি বলছি হিউমিডিটি। এবার এই হিউমিডিটি অনেক সময় আমরা অ্যাকচুয়াল হিউমিডিটি বলি, আর একটা রিলেটিভ হিউমিডিটি বলি, ঠিক আছে। রিলেটিভ হিউমিডিটি বলতে কি বোঝায় না, তোমার বাতাসে জল ধারণ ক্ষমতা আছে। এবার জল ধারণ ক্ষমতা আছে কত না 100% তার জল ধারণ করার ক্ষমতা আছে। এবার তোমার এখানে কিন্তু 30% ওই বাতাসে জল আছে। এবারে যে টেম্পারেচার বা যে মানে তোমার টেম্পারেচারে হয়তো ওই 100 পরিমাণ জলটা ওই বাতাসে পরিপূর্ণ হয়ে যাবে, তখন কি হবে না ওই জলীয় বাষ্পটা আবার জলে পরিণত হয়ে যাবে। জল ধারণ ক্ষমতা আছে, জলীয় বাষ্পগুলো জমছে জমছে, এবার জমতে জমতে যখন সমস্ত কণাটা ফুলফিল হয়ে যাবে, তখন হচ্ছে কি হয়ে যাবে না সেটা আবার জলকণা হিসাবে সেটা কি হবে, হয়তো বৃষ্টিপাত হিসাবে আমরা কিন্তু সেটা দেখতে পাবো, ঠিক আছে। সেই হিউমিডিটিটা যখন আমাদের বাতাসে থাকছে সেটা আবার গরম হয়ে উপরের দিকে উঠছে, সেটা ঠান্ডা হচ্ছে, কনডেনসেশন হচ্ছে। কনডেনসেশন অবশ্যই মাথায় রাখবে, কনডেনসেশন। কনডেনসেশন মিন্স মানে যেটা মেঘ হচ্ছে, তারপরে ওই মেঘটা যখন আবার ঠান্ডা হয়ে এমন একটা জায়গায় আবার যখন ওই জলীয় বাষ্পগুলো জমতে জমতে আবার জলকণাতে পরিণত হবে, যখন ভারী হয়ে যাবে মেঘটা, তখন কি করবে না সেটা বৃষ্টিপাত আকারে হয়তো তুষারপাত, অথবা প্রিসিপিটেশন মানে বৃষ্টিপাত, যে কোনো ভাবে তোমাদের কিন্তু সেটা কিন্তু আমরা লক্ষ্য করব, ঠিক আছে। জেট প্লেন ফ্লাইং ইন দ্য স্কাই লিভ এ হোয়াইট টেল বিহাইন্ড অফ দেম। তোমরা মাঝে মধ্যে দেখতে পাবে যে নির্দিষ্ট একটা আকাশের দিকে যখন কোনো জেট প্লেন যাচ্ছে, হঠাৎ করে দেখবে যে আকাশের মাঝখানে একটা কিন্তু একটা ধোঁয়ার মতো আকার থেকে যায়। তোমাদের মনে কোনোদিন প্রশ্ন এসছে যে এরকম ধোঁয়ার মতো আবরণটা কেন থাকে? কেউ কি বলতে পারবে? কেউ চেষ্টা করবে কেন থাকে? স্যার ওই যে জেট প্লেন গুলো যে যায় ওটা তো ট্রপোস্ফিয়ারে যায় না, স্ট্র্যাটোস্ফিয়ারের উপর দিয়ে যায়। তো ওখানে তো ওটা তো শান্ত মণ্ডল বলা হয়, ওখানে বায়ু তো একে অপরের সাথে মিশতে পারে না, যার কারণে ওই বায়ুটা ওইভাবেই থেকে যায়। বেশ, এবার দেখো
আমাদের এই যে জেট প্লেন গুলো যখন মানে তোমার উড়ছে, সেই জায়গায় ওই জেট প্লেনের মধ্যে যে ময়েশ্চারটা যেটা থাকে, যে পরিমাণে হিউমিডিটি বা ময়েশ্চারটা ওই মানে প্লেনটার মধ্যে ছিল, সে কি করছে বায়ুর আকারে যখন সেটা ওই জায়গায় ছেড়ে যাচ্ছে, ওইখানে কিন্তু টেম্পারেচারটা যথেষ্টই ঠান্ডা। তো সেই কারণে ওই যে তোমার জলীয় বাষ্পটা ময়েশ্চারটা যেটা রয়েছে সেটা কিন্তু ওইখানেই কনডেন্স হয়ে যায়, মানে ওইখানে মেঘ হিসাবে বা সেই জিনিসটা থেকে যায়, যতক্ষণ না পর্যন্ত অন্য কোনো বাতাস বা একটু বাতাসের নড়াচড়া হচ্ছে বা মেঘের মুভমেন্ট হচ্ছে, সেটা কিন্তু ততক্ষণ পর্যন্ত সেইখানে থাকবে। কি বললাম বোঝাতে পেরেছি? তুমি যেটা বলছো, আমি এবার যেটা বলছি, সেখান থেকে কোথায় একটু পার্থক্যের জায়গা তৈরি হচ্ছে এটা বুঝতে পারছো? রকেটটা যখন উঠছে তো তার মধ্যে যখন জ্বালানি ব্যাপারটা থাকছে বা যখন সে উঠছে, তার মধ্যে সে যে মানে বাতাসটাকে মানে ছেড়ে ছেড়ে সে যখন যাচ্ছে, এগিয়ে যাচ্ছে সামনের দিকে, তার মধ্যে কি হয় না, কিছু জলীয় বাষ্প কণার মধ্যে থাকে। সেই জলীয় কণাগুলো ওইখানে কি হয় না, সঙ্গে সঙ্গে যেহেতু অনেক হাইটের উপরে ওই জিনিসটা তোমার জেট রকটা মানে রকেট গুলো যায়, সঙ্গে সঙ্গে ওটা ঠান্ডা হয়ে যায়। এবার ঠান্ডা হয়ে যাওয়ার কারণে ওইখানে কিন্তু সেই তোমার কনডেন্স হয়ে গিয়ে ওই মেঘের আবরণের মতো সৃষ্টি করে। সেটা ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ না পর্যন্ত অন্য কোনো বায়ুর মুভমেন্ট হওয়ার পরে ওটা যতক্ষণ না হয়তো মিশে যাচ্ছে বা কিছু হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ডিস্টারবেন্স হয়তো যদি না ফেস করে, সেই জিনিসটা সেই রকমই থেকে যাবে। কি বললাম বোঝা গেছে না? বোঝা গেল না? কি বলছে? কি বলছে দেখো, the moisture of the engine আর কনডেন্সেস মানে ইঞ্জিন থেকে যে জ্বালানি দিয়ে যে তোমার ময়েশ্চারটা ইঞ্জিনের মধ্যে ছিল, সেটাই কিন্তু তোমার কি হচ্ছে, ওইখানে কনডেন্স হয়ে যাচ্ছে। সেই ময়েশ্চারটা তোমার ওখানে কি হচ্ছে, আটকে যাচ্ছে। সঙ্গে সঙ্গে ওই বাতাসটা আমাদের, আমি বারবার কি বলছি, আমাদের ধরো যে জলীয় বাতাস, জলীয় বাষ্পটা আছে বা যেটাকে আমরা হিউমিডিটি বলছি, সেটা হালকা হয়ে উপরের দিকে উঠতে উঠতে নির্দিষ্ট টেম্পারেচারে যেখানে গিয়ে ওই জলীয় বাষ্পটা কি হচ্ছে না, জলকণায় পরিণত হচ্ছে। ঠিক আছে, বা কনডেন্স হচ্ছে। এবার কনডেন্স হতে হতে জলীয় কণাটা কখন বৃষ্টিপাত আকারে মানে ঝরে পড়বে না, যতক্ষণ ওই মেঘটা সম্পূর্ণরূপে 100% হিউমিডিটি না ফুলফিল হয়েছে, যেটাকে আমরা স্যাচুরেটেড টেম্পারেচার বলি, যে টেম্পারেচারে গিয়ে কি হয় না, জলীয় বাষ্পটা আবার জলে পরিণত হয়ে যায়। ঠিক আছে, সেই টেম্পারেচারে গিয়ে তারপরে কি হয় না, সেখান থেকে বৃষ্টিপাতটা আবার ঘটাতে থাকে। তো সেরকমই যখন এই ইঞ্জিনের মধ্যে যে তোমার বাষ্পটা আছে, সেই বাষ্পটা যে নির্দিষ্ট টেম্পারেচার, আমরা জানি যে হাইট বাড়তে বাড়তে টেম্পারেচারের পরিমাণ কমতে থাকে, তাহলে জেট বায়ু যেই লেয়ারের উপর দিয়ে যাচ্ছে, সেখানে কিন্তু কোনো মতে ডিস্টারবেন্সও নেই আর কিছুই নেই, কিন্তু টেম্পারেচারটা যথেষ্ট ঠান্ডা। তো সেই জায়গায় ইঞ্জিন থেকে যে জলীয় বাষ্পটা বেরোচ্ছে, সেটা কিন্তু ওইখানে কনডেন্স হিসাবে থেকে যাচ্ছে। ঠিক আছে, তো সেই জিনিসটাই বা তোমাদের আমি যে জিনিসটা বললাম, সেটাই হচ্ছে তোমাদের এখানে বলা আছে, যে সেই যে কনডেনসেশনটা তৈরি হচ্ছে, সেই কনডেনসেশনের ফলে এবার কি হচ্ছে না, প্রিসিপিটেশনটা কিন্তু ঘটছে, যখন সেটা জলীয় বাষ্প থেকে লিকুইড ফর্মে পরিণত হচ্ছে, তখন তাকে আমরা কি বলছি, রেন। এবং এই যে রেনটা আমাদের ঝরে পড়ে, সেটাও কিন্তু আবার বিভিন্ন বিভিন্ন ধরনের ভাগ রয়েছে। তার মধ্যে তোমাদের কি বলা হয়েছে, যে প্ল্যান্টস হেল্প টু প্রিজার্ভ দ্য ওয়াটার, মানে কি বলছে দেখো, কনডেনসেশন হলো, বৃষ্টিপাত হলো লিকুইড ফর্ম হিসাবে। এবার সেই জলটা কি হচ্ছে, যখন হচ্ছে তোমার বইছে, সেখানে হচ্ছে তোমাদের আমাদের এই যে গাছটা যে আছে বা আমাদের এই যে প্ল্যান্ট বা যে গাছগুলো রয়েছে, সেই গাছগুলো কি করে নিজের শিকড়ের মূলে বা শিকড়ের দ্বারা সেটাকে কি করে, জলটাকে বা ময়েশ্চারটাকে আটকে রাখে। বাতাসে তুমি দেখবে যেখানে তোমার হচ্ছে ঘাস টাস রয়েছে, সেখানে মানে জলটা খুব কম সময় আস্তে আস্তে শুকোতে থাকে, কিন্তু যে সমস্ত জায়গায় ঘাস নেই, এবার পরিষ্কার পরিচ্ছন্ন, সেখানে জলটা হুট করে শুকিয়েছে। তার কারণটা কি না, ঘাস বা গাছের মূলগুলো কি করে না, ওই জলটাকে তোমার ধরে রাখার চেষ্টা করে। এবার যে সমস্ত জায়গায় যখন আমরা যদি গাছগুলো কেটে দিই হিলি এরিয়াতে, তখন কি হবে, জলগুলো ঝরঝর ঝরঝর করে পড়বে। ঝরঝর গুলো তো ঝরঝর করে ওই পাহাড়ের নিচে যে সমস্ত বসতি থাকবে বা যেখানে থাকবে, সেখানে কি হবে না, সেখানে হচ্ছে তোমার ফ্লাড তৈরি হতে পারে। ঠিক আছে, ফ্লাডিং সিচুয়েশন তৈরি হতে পারে। সেই সমস্ত জিনিস কিন্তু তোমাদের এখানে বলা হয়েছে। অন দা বেসিস অফ দ্য মেকানিজম, দেয়ার আর থ্রি টাইপ অফ রেনফল। শুধু নামগুলো জেনে রাখো, এর বেশি তোমাদের হয়তো জানতে হবে না। নামটা কি, একটা হচ্ছে কনভেনশনাল রেনফল, আমরা বলি না পরিচলন বৃষ্টিপাত, একটাকে আমরা বলি ঘূর্ণিঝড় বৃষ্টিপাত। ঠিক আছে, সেই রকমই তোমাদের নামগুলো এখানে দেওয়া আছে, বা সাইক্লোনিক বা ঘূর্ণবাদ জনিত বৃষ্টিপাত, সেই সমস্ত জিনিসগুলো তোমাদের এখানে ব্যাখ্যা করা হয়েছে। একটা হচ্ছে কনভেনশনাল রেনফল, একটা হচ্ছে ওরোগ্রাফিক রেনফল, একটা হচ্ছে সাইক্লোনিক রেনফল। ঠিক আছে, সাইক্লোনের দ্বারা যে রেনফলটা হচ্ছে, সেটা তোমাকে বলা হচ্ছে সাইক্লোনিক রেনফল। কনভেনশনাল রেনফল বলতে কি বোঝায়, সহজ ভাষায় যদি বোঝাতে যাই, ধরো সূর্য টেম্পারেচার দিচ্ছে, নিরক্ষরেখার উপরে জিনিসটা ঘটে। নিরক্ষরেখার উপরে সূর্য হচ্ছে কি করছে, লম্বভাবে কিরণ দিচ্ছে, সেখানে যে জলীয় বাষ্প বায়ুগুলো আছে, সেগুলো সোজাসুজি উপরের দিকে উঠছে, ওইখানে আবার মেঘ তৈরি করছে।
মেঘ তৈরি করে আবার কি করছে না ওই জায়গায় আবার বৃষ্টিপাত ঘটাচ্ছে। তাহলে একটা মানে যেমন হচ্ছে লুপের আকারে হচ্ছে, ওটা বুঝতে পারলে তো? ধরো এখানে জল আছে, জলটা ওখানে বাষ্প হলো, এখানে মেঘ হলো, আবার বৃষ্টিপাত আকারে চলে এলো। তাহলে এই যে লুপের আকারে যখন বৃষ্টিপাত গুলো আবর্তিত হয় তখন তাকে আমরা কি বলি? কনভেনশনাল বৃষ্টিপাত। আর যে অরোগ্রাফিক যে রেনফলটা যেটা হয়, অবশ্যই মাথায় রাখবে, অরোগ্রাফিক যে রেনফলটা যেটা হয় সেটা কিন্তু আমাদের পার্বত্য অঞ্চলের মধ্যে এই রেনফলের পরিমাণটা আমরা কিন্তু লক্ষ্য করতে পারি। পার্বত্য অঞ্চলে আমরা কিন্তু সাধারণ অবস্থায় কিন্তু এই রেনফলটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারি না। এই যে অরোগ্রাফিক রেনফলটা দেখেছো, যে এখানে তোমার কি হচ্ছে না, মেঘটা এসে ধাক্কা মারলো, যে ধাক্কা মেরে যে তোমার বৃষ্টিপাতটা যখন ঘটাচ্ছে বা সেই যে যখন সিচুয়েশনটা তৈরি হচ্ছে তখন তাকে আমরা অরোগ্রাফিক রেনফল কিন্তু বলছি। কনভেনশনাল রেনফল মানে যেটা বললাম, যে বাতাসটা নিচ থেকে, বাতাস যেখানে টেম্পারেচার দিল, টেম্পারেচার গিয়ে আবার এখানে গিয়ে মেঘ করলো, মেঘ করে আবার সেখান থেকে বৃষ্টিপাত হচ্ছে, সেই জায়গায় আবার বৃষ্টিপাত ঘটেছে, সেটাকে আমরা বলছি কনভেনশনাল রেনফল। ঠিক আছে, মোটামুটি যতটুকু পড়ালাম কোনো বুঝতে অসুবিধা আছে কারোর কোথাও? যদি বলো একটু সুবিধা হয়। কারো কোনো অসুবিধা রয়েছে? পায়েল কোনো অসুবিধা আছে? অন্যান্য কারোর কোনো অসুবিধা আছে কোনো জায়গায়? না স্যার ঠিক। তাহলে আমরা এবার কিছু কোশ্চেন করব, ঠিক আছে? আমরা কিছু কোশ্চেন করব। প্রথম যে অপশনটা দেখো, হুইচ অফ দ্য ফলোইং গ্যাসেস প্রোটেক্ট আস ফ্রম হার্মফুল সানরেজ? কি কি দেওয়া রয়েছে? কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন এবং ওজোন। এবার বলো তো স্যার কোনটা হবে ওজোন। উত্তর? ওজোন। সবাই কি একমত? হ্যাঁ স্যার, ওজন। একদমই ঠিক, তাহলে ওজোনটা হবে এখানকার রাইট অ্যান্সার। তারপরে কি আছে? দ্য মোস্ট ইম্পর্টেন্ট লেয়ার অফ অ্যাটমসফিয়ার ইজ কি? ইম্পর্টেন্ট লেয়ার, টপোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, মেসোস্ফিয়ার? স্যার ট্রোপোস্ফিয়ার। ভেবে বলো। আর কেউ? সবাই কি একমত টপোস্ফিয়ারের সঙ্গে? একদমই ঠিক, টপোস্ফিয়ার হবে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট লেয়ার, যেটা আমি আগের দিন পড়িয়েছিলাম, যারা পড়েছো তারা অবশ্যই জানবে। তারপরে 3 নম্বরে কি রয়েছে? হুইচ অফ দ্য ফলোইং লেয়ার্স অফ দ্য অ্যাটমসফিয়ার ইজ ফ্রি ফ্রম ক্লাউড? ভালো করে প্রশ্নটা পড়ো, হুইচ অফ দ্য ফলোইং লেয়ার্স অফ দ্য অ্যাটমসফিয়ার ইজ ফ্রি ফ্রম ক্লাউডস, মানে যেখানে মেঘ টেক থাকে না। টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার? স্ট্র্যাটোস্ফিয়ার। একদমই ঠিক, স্ট্র্যাটোস্ফিয়ার। বেশ, তারপরে 4 নম্বরে যাচ্ছি আমরা। as we go up the layer of the atmosphere the pressure increases, decreases, remain the same? কি হবে? স্যার পি ডিক্রিজেস। সবাই এই কথায় অ্যাপ্রিসিয়েট করছো? সহমত? কারো গলা নেই কেন? কেউ নেই নাকি ক্লাসে? অবশ্যই, কিন্তু 4 নম্বর যে উত্তরটা হবে সেটা কি হবে? ডিক্রিজেস। যখন প্রেসারটা কি হয়, আমরা যত উপরের দিকে উঠতে থাকি আমাদের প্রেসারটা কি হয়? কমতে থাকে ন্যাচারালি। এবার 5 নম্বর যেটা রয়েছে, when precipitation comes down to the earth in the liquid form it is called রেন। cloud, রেন। rain, snow? rain. Precipitation comes down to the earth liquid form, যদি তোমাকে এখানে বলতো ক্রিস্টাল ফর্ম তখন কি হতো বলো তো? স্নো। একদমই ঠিক, যদি ক্রিস্টাল ফর্ম বলে, অবশ্যই মাথায় রাখবে, যদি ক্রিস্টাল ফর্ম বলে তখন সেটা কি হয়ে যাবে? স্নো। এবার এই ম্যাচিংটা তোমাদের এখন করতে দিলে হয়তো তোমরা অনেকটা গুলিয়ে ফেলবে, সেটা ছাড়ো। এবার তোমাদের এইখান থেকে সিটেডে কিছু প্রশ্ন হয়তো পড়েছে, আমি সবগুলো করাবো না, কিছু কিছু প্রশ্ন হয়তো তোমাদের আমি দেখাচ্ছি, যেটা এখানে কিন্তু ওয়াটার আর তোমার মানে এয়ারের দুটোর মধ্যে রয়েছে। এই রিসেন্ট 2024 সালে একটা কোশ্চেন পড়েছে দেখো, যেটা তোমরা অবশ্যই পারবে। হুইচ লেয়ার অফ দ্য অ্যাটমসফিয়ার হ্যাজ ভেরি থিন লেয়ার অফ এয়ার? ঠিক আছে, থিন লেয়ার অফ এয়ার, এটা কিন্তু 2024-এ জুলাই মাসে সিটেটে পরীক্ষায় পড়েছে। স্যার এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার। সবাই কি সহমত? আগের দিনে ক্লাস তুমি করেছিলে, রেসপন্স যে দিলে তার নামটা কি একটু বলবে? স্যার আমি পায়েল।
আচ্ছা, পায়েল পায়েল আগের দিনে ক্লাস করেছিলে তো তুমি, তাই না? আগের দিনে হ্যাঁ আমার ক্লাস স্যার। করেছিলে? হ্যাঁ হ্যাঁ, স্যার, আমি করেছিলাম। তাহলে সেইখানে কিন্তু আমি আলোচনা করেছিলাম এই জিনিসটা, যে অ্যাটমসফিয়ারের সব থেকে থিন লেয়ারটা হচ্ছে কি এক্সোস্ফিয়ার। ঠিক আছে, এবার এখানে বলো আবার জানুয়ারি মাসে এটা পড়েছে, হুইচ অফ দ্য ফলোইং টু গ্যাসেস মেক আপ দ্য বাল্ক অফ দ্য অ্যাটমসফিয়ার। দেখো এটাকে আমি মার্কিং করেছিলাম তোমাকে, বলেছিলাম না স্যার আমি যা যা নাইট্রোজেন বলছি অক্সিজেন। কি হবে? নাইট্রোজেন অ্যান্ড অক্সিজেন। কেউ দ্বিমত আছো না সবাই এই মতে সন্তুষ্ট? হ্যাঁ স্যার, বি হবে অপশন। ওকে, রাইট, অবশ্যই বি হবে, বাল্ক অফ। আমরা জানি অ্যাটমসফিয়ারে দুটোই গ্যাস হচ্ছে সব থেকে মানে অ্যাবুন্ডেন্ট গ্যাস আমরা বলতে পারি, সেটা হচ্ছে অক্সিজেন এবং নাইট্রোজেন, যা 90% অঞ্চল জুড়ে রয়েছে। তারপর কি রয়েছে? দ্য ডিজিজেস অফ দ্য স্প্রেড, নো এটা এর প্রশ্ন নয়। আচ্ছা, বেশ বেশ, এই দেখো সিটেট জানুয়ারি 2024 এই প্রশ্নটা পড়েছে, উইন্ড ব্লো ড্রাই লিভস ডাউন দ্য পেভমেন্ট, হাউ ডু উইন্ড ব্লো? অ্যান্সারটা কি হবে একটু ভেবে বলো। মাথায় রাখো, তোমাদের একটা ক্লু দিচ্ছি, যে বাতাসটা কোন দিক থেকে কোন দিক বয়, এটা অবশ্যই মাথায় রাখার চেষ্টা করো, উত্তর পেয়ে যাবে। বলো, ভুল হোক যাই হোক অ্যান্সার দাও, কি হবে এর অ্যান্সার? স্যার ডি ডি হবে। বেশ, আর কেউ? স্যার, হ্যাঁ, ডি ব্যতীত আর কেউ কিছু বলছো? দেখো, এই উত্তরটা ডি হবে। এবার কেন হবে? প্রথমে তোমার এখানে বলা হয়েছে উইন্ড ব্লো ড্রাই লিভস ডাউন দা পেভমেন্ট, মানে কি বলছে? যখন বাতাস বইছে তখন কি হচ্ছে না, পাতাগুলো খসে পড়ছে এবং গাছগুলো অনেক সময় কি হচ্ছে, আমরা পড়ছিলাম না, গাছগুলো আপরুটেড হয়ে পড়ছে, মানে গাছগুলো পড়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা হাউ ডু উইন্ডস ব্লো, কিভাবে, তার পরের লাইনটা বলো, এই সামনের দিকে লাইনটা দেখার দরকার নেই, পরের লাইনটা বলো, হাউ ডু উইন্ডস ব্লো, কিভাবে উইন্ডটা বইছে। তাহলে এখানে যখন এই জিনিসগুলো ঘটছে, এর দ্বারা আমরা বুঝতে পারছি যে পাতা ঝরে পড়ছে, গাছ পড়ে যাচ্ছে, মানে ঝড় ঝাপটার সৃষ্টি হচ্ছে। তাহলে নিম্নচাপে যে একটা হয়তো অঞ্চল তৈরি হয়েছে, যেখানে কি হচ্ছে না, হাই প্রেসার থেকে বাতাসগুলো কি হচ্ছে না, লো প্রেসারের দিকে আসছে। ঠিক আছে, এই যে আমাদের কিছুদিন আগে যে সাইক্লোন হয়ে গেল না, কি হচ্ছে, ওই হাই প্রেসার থেকে যেখানে বাতাসটা ঠান্ডা আছে সেখান থেকে ওই লো প্রেসারের দিকে ছুটে এসে একটা গোলের মতো চাকতির মতো ঘুরতে 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 আমাদের হয়তো কলকাতার মধ্যে ঢুকতো, না হলে আমাদের এখন উড়িষ্যার মধ্যে দিয়ে ঢুকেছে, না বাংলাদেশের মধ্যে দিয়ে ঢুকেছে, সেরকমই তারা মুভমেন্ট করে। তো সেইভাবে এখানে বলছে তাহলে বাতাসটা আমার কিভাবে বইছে, না এর দ্বারা বোঝা যাচ্ছে বাতাসটা কি হচ্ছে না, মুভমেন্ট অফ এয়ার ফ্রম হাই প্রেসার এরিয়া টু লো প্রেসার এরিয়া। ঠিক আছে, বেশ। আর কন্ডেনসেশন, কন্ডেনসেশনের ক্ষেত্রে তোমাদের এই প্রশ্নটা তো তোমরা দেখো, এই অ্যান্সারটা করে নাও, পরের অ্যান্সার সেটাও আমরা হয়তো পরে করব। এবং তোমাদের এটা জানিয়ে রাখি, তোমরা এই অ্যান্সারটা করতে থাকো, মানে প্রথমে আগে এটা পড়ে নাও, যে আমাদের জুলাই মাসে যে সিটেটের ব্যাচটা যেটা লঞ্চ হয়েছে, তোমরা যদি এখন পারলে তোমরা যদি এনরোল করো, তাহলে তোমাদের যে প্রাইস ভ্যালুটা আছে এখন বর্তমানে 1000 টাকা প্রাইস রাখা আছে, সেটা তোমাদের পরবর্তীকালে দামটা হয়তো বাড়তে পারে। তো তোমরা যদি এনরোল করতে চাও অবশ্যই তোমরা এনরোল করতে পারো, তার জন্য অবশ্যই আমার নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করে দেখতে পারো। ঠিক আছে, তো বলো দেখি এর অ্যান্সারটা পড়া হয়েছে, কন্টেস্টটা পড়া হয়েছে কন্ডেনসেশনে। কন্ডেনসেশন মানে হচ্ছে ঘনীভবন, যেটাকে আমরা বাংলায় বলি ঘনীভবন। আমরা প্র্যাকটিস করব যে ইংরেজি স্যার নামগুলো বি মনে রাখার হবে। জন্য। না না, এখানে আমি এখনো দেখাইনি, অপশন গুলো দেখাইনি, তার মধ্যে এবার এখানে কিন্তু এবার দেখো অপশন গুলো এগুলো রয়েছে, যদি ওটা পড়া হয়ে যায়। প্রথমে আমি এবার বলে দিই, একটু আলোচনা করে দিই, অনেকের ক্ষেত্রে অসুবিধা হতে পারে। ওয়াটার পেপার কন্ডেন্স টু ড্রপলেটস অফ ওয়াটার, বলছে কন্ডেনসেশনের ক্ষেত্রে কোন স্টেটমেন্টটা হচ্ছে ঠিক। ঠিক আছে, ওয়াটার পেপার কন্ডেন্সেস টু ড্রপলেটস অফ ওয়াটার। ওয়াটার ভেপার কন্ডেন্সেস মানে কি বলছে, যে জলীয় বাষ্পগুলো কন্ডেন্স করছে, তারপর হচ্ছে জলকণাতে পরিণত হচ্ছে।
when droplets of water become too heavy, যখন ড্রপলেট গুলো খুবই হেভি হয়ে যায়, তখন হচ্ছে কি করে না, বাতাসে ভাসতে ভাসতে যখন সেটা ঠান্ডা হয়ে যায়, আরো ঠান্ডা হয়, তখন ওই জলীয় কণাগুলো মানে বৃষ্টির আকারে প্রিসিপিটেশন হিসেবে পড়তে থাকে। এটা বির যে স্টেটমেন্ট সেটা। আর সিটা কি বলছে, জেট প্লেনস ফ্লাইং ইন দ্য স্কাই লিভ এ হোয়াইট ট্রেল বিহাইন্ড অ্যাজ এ ময়েশ্চার ফ্রম দেয়ার ইঞ্জিন কন্ডেন্স। এবার ভেবে বলো, তিনটে স্টেটমেন্ট সবাই বুঝতে পেরেছো কি বললাম? ওয়াটার ভেপর কন্ডেন্স টু ড্রপলেটস অফ ওয়াটার, ওয়াটার ভেপর কি করছে না, কন্ডেন্স হচ্ছে, এবং তারপরে কি করছে না, ড্রপলেট অফ ওয়াটার্স মানে কি, ছোট ছোট জলকণাতে পরিণত হচ্ছে। বিটটা বলছে when droplets of water become too heavy, যখন ড্রপলেটস এর কণাগুলো, জলীয় কণাগুলো মানে বেশি ভারী হয়ে যাচ্ছে এবং বাতাসের মধ্য দিয়ে প্রবাহমান অবস্থায় কোনো না কোনো একটা জায়গায় তারা কি করে না, প্রিসিপিটেশন হিসেবে সেটা পড়তে থাকে বা বৃষ্টিপাত হিসেবে পড়তে থাকে। আর শীতে রয়েছে জেট প্লেন ফ্লাইং ইন দ্য স্কাই লিভ এ হোয়াইট টেল বিহাইন্ড অ্যাজ এ ময়েশ্চার ফ্রম দ্য ইঞ্জিন কন্ডেন্স। এবার কন্ডেনসেশনের মধ্যে এই যে তিনটে তোমার দেওয়া রয়েছে, আসল উত্তরটা কি হবে? এবার এইখানে এটা দেখার পরে এবার তোমরা দেখো এইখানে অপশন গুলো দেওয়া রয়েছে, কোনটা কারেক্ট এবার তোমাদের বলতে হবে। কোনটা হবে কি মনে হচ্ছে? স্যার এখানে সব কটাই তো ঠিক মনে হচ্ছে। একদমই সবকটা ঠিক মনে হচ্ছে না, সবকটাই ঠিক। কেন ঠিক? কন্ডেনসেশন জিনিসটা কি? কন্ডেনসেশন জিনিসটা হচ্ছে যেখানে জলীয় বাষ্পগুলো বাষ্পীভূত হয়ে কোনো একটা জায়গায় ঘনীভবন হচ্ছে। এবার সেখান থেকে সেই ঘনীভবন হওয়ার পরে সেখানে হচ্ছে তোমার বৃষ্টিপাতটা কখন ঘটাবে না, ওইখানে জলীয় বাষ্পগুলো জমতে 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 এমন একটা পর্যায়ে আসে যেখানে আর জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা ওই মেঘের বা কন্ডেনসেশনের মধ্যে থাকে না। তখন ওই যখন জায়গাটা কি মানে তোমার ওই কন্ডেনসেশন এরিয়াটা কি ভারী হয়ে যায়, যখন ওই মেঘটা একদিক থেকে অন্যদিকে বইতে আরম্ভ করে, তখন মেঘটা যখন ভারী মনে হয় নিজেকে, তখন হালকা করার জন্য কি করে না, ওয়াটার ড্রপলেটস গুলোকে বৃষ্টিপাত আকারে বাহমান অবস্থায় মানে ফেলে। এবার আমরা ওই জায়গায় পড়ছিলাম, ওই যে জেট প্লেনের কথা যেটা বললাম কিছুক্ষণ আগে, জেট প্লেনের কথাগুলো বললাম, তো সেই জায়গায় আমাদের কিন্তু উত্তরটা হয়ে যাবে এ বি সি আর ট্রু। কি বললাম বোঝা গেছে? কারণ তিনটে স্টেটমেন্টই যায়। কারণ কি, ওয়াটার ভেপর কি হচ্ছে, ওয়াটার ভেপরটা প্রথমে কনডেন্স হচ্ছে, তারপর তো সেটা জলীয় কণাতে পরিণত হচ্ছে, ঠিক কিনা? এটাও তো ঠিক, আমরা আলোচনা করেছি ওইখানে। এবারে যখন ওয়াটার ড্রপলেটস বিকাম হেভি হয়ে যাচ্ছে, তখন তো প্রেসিপিটেশন ঘটাচ্ছে ওই কন্ডেনসেশন থেকে, এটাও ঠিক। আবার জেট প্লেনের ক্ষেত্রে ইঞ্জিন থেকে যে তোমার ময়েশ্চারটা বেরোচ্ছে, সেটা কি হচ্ছে না, একটা হোয়াইট টেইল হিসাবে মানে একটা ল্যাজ হিসাবে, সাদা ল্যাজ হিসাবে কিন্তু আমাদের একটা ছাপ ছেড়ে যায়। তিনটেই কিন্তু তোমার কি হয়ে যাবে, ঠিক। কি বললাম বোঝা গেছে? তো বাদ বাকি যে কোশ্চেন অ্যান্সার গুলো আছে সেগুলো হয়তো পরের ডেটে বা পরের সেশনে আলোচনা করব। আজকের এই পর্যন্ত ক্লাসটা থাকলো। কারোর যদি কোনো বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাও। কোনো জায়গায় অসুবিধা আছে কারোর? রেখা, পায়েল, শৈবা? না স্যার, ঠিক আছে। ওকে ওকে, তাহলে তোমাদের বললাম মোটামুটি, তোমরা যদি কেউ ব্যাচ পারচেজ করতে চাও অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, এবং ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই গ্রুপে জানাতে ভুলবে না। আচ্ছা কমল আছো, কমলকে দেখা হয়নি, কমল ক্লাস বুঝতে পেরেছো? বেশ, কমল মনে হয় এখন নেই, মাইক অফ। ঠিক আছে। স্যার বলছি হ্যাঁ আমার বলো একটা পাই। প্রশ্ন ছিল। বলছি স্যার হ্যাঁ। মানে কনডেনসেশন মানে হচ্ছে ঘনীভবন, মানে হুম। যখন আর কি মেঘ সৃষ্টির প্রক্রিয়াটাকেই তো ঘনীভবন বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেঘ সৃষ্টির প্রক্রিয়াটাকেই ঘনীভবন বলে। তাহলে স্যার ওই জেট প্লেনের মাধ্যমে মানে মেঘটা সৃষ্টি হচ্ছে কিভাবে, বুঝতে পারছি না ওইখানটা। না, জেট প্লেনের মধ্যে মেঘ সৃষ্টির কথা বলা হচ্ছে না, ওখানে তোমার কন্ডেনসেশনটা কি ওটা বোঝানো হচ্ছে, ব্যাপারটা বুঝতে পেরেছো? আমরা যখন কন্ডেনসেশন পড়ছিলাম সেখানে উদাহরণ হিসেবে তোমাকে বলছে যে কন্ডেনসেশনটা কি। যেমন বলছে যে আমাদের ইঞ্জিনের ভিতরে যখন জেট প্লেন গুলো যায়, তার ইঞ্জিনের মধ্যে যে তোমার জলীয় বাষ্প যেটা থাকে, সেটা তখন একটা নির্দিষ্ট টেম্পারেচারে, যে টেম্পারেচারে কি হয়, জলীয় বাষ্পগুলো জমে কন্ডেনসেশন ফর্মটা তৈরি করে, ঠিক আছে, যে টেম্পারেচারে। তো সেই টেম্পারেচারে তোমার ওই জেট জেট মানে জেট মানে তোমার যে জেটের, সরি, ওই যে তোমার জেট প্লেন যেটা রয়েছে, সেই জেট প্লেন যখন মুভমেন্ট করছে, তার থেকে যে তোমার যে জলীয় মানে তোমার যে বাতাসটা ছাড়তে ছাড়তে সে যাচ্ছে, সেখানে সেই ময়েশ্চারটা কি হচ্ছে, ওই ঠান্ডা
টেম্পারেচারে ওইখানে কিন্তু থেকে যাচ্ছে। কি বললাম বোঝা গেছে? ওইখানে কনডেনসেশন ফর্মটা তৈরি করছে। এবার সেটাই কনডেনসেশনে অ্যাজ এ এক্সাম্পল হিসাবে তোমাদের সামনে ওটা তুলে ধরা হয়েছে। ব্যাপারটা কি বললাম বোঝা গেছে ভাই? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, আর কোনো তাহলে ডাউট নেই? তাহলে তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু ফিডব্যাকটা জানিও, এবং ক্লাসটা আশা করি ইউটিউবে আপলোড করার চেষ্টা করব। তো তোমরা সেখান থেকে হয়তো ক্লাসটা পরবর্তীকালে তোমরা যদি শুনতে চাও শুনে নিতে পারো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকুক ক্লাস, দেখা হচ্ছে তোমার পরের ক্লাস। ঠিক আছে, গুড নাইট সবাইকে।